গল্পটা শুরু হয় ক্রাইম বসের সাথে সেই ভয়ঙ্কর লড়াইয়ের 3 বছর পর থেকে। গানু আর উজিন এখন একদম ভাইয়ের মতো একই ছাদের নিচেই থাকে। প্রতিদিনের মতোই গানু খুব ভোরে ঘুম থেকে উঠেছে, কারণ কিছুদিনের মধ্যেই তার বক্সিং টুর্নামেন্টের চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা। ছোট ভাইকে কিছুটা চিন্তিত দেখে উজিন তাকে সাহস দিয়ে বলে যে আমার মতো কোচ থাকতে তোমার কোনো চিন্তাই নেই। এরপরে দুই ভাই মিলে সকালে দৌড়তে বের হয়, আর পরে জিমে গিয়ে বেশ কিছুক্ষণ প্র্যাকটিসও করে। ট্রেনিং শেষ করে তারা ক্যাফেতে যায় তার মায়ের সাহায্য করার জন্য। গানুর আজকে দায়িত্ব ছিল ডেলিভারি দেওয়ার, কিন্তু কপাল খারাপ। ডেলিভারি পয়েন্টে গিয়ে সে দেখে লিফটটা নষ্ট হয়ে গিয়েছে, তাই সিঁড়ি দিয়ে তাকে উপরে উঠতে হয়। সেখানে হুট করে ওর সাথে ওর একটা ভক্তের দেখা হয়ে যায়। ছেলেটা গানুর হাতে হাত মিলিয়ে তার হাতের কড়া পড়া দাগগুলো দেখে তো একদম অবাক। অবশেষে কয়েক সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পরে সেই দিনটা চলে আসে বিশ্ব চ্যাম্পিয়নের সাথে লড়াইয়ের। গানুর প্রতিপক্ষ ছিল লেভন নামের একটা রাশিয়ান বক্সার। রিংয়ে নেমে লেভন তাকে খুনের হুমকি দেয় আর তার গালে একটা জোরে চড় কষিয়ে দেয়। আমাদের হিরোর শান্ত ব্যবহারের কারণে সেখানে কোনো প্রতিক্রিয়া দেখায় না। অবশ্য সেই চড়ের চোটটা এত জোরালো ছিল যে আমাদের হিরোর কানে তালা লেগে যায়। ঠিক তখনই আমরা দেখি সেখানে একটা নতুন বসের এন্ট্রি হয়, আন্ডারগ্রাউন্ড বক্সিং জগতের হেড চেয়ারম্যান বেক। দেখতে সে যেমন ভয়ঙ্কর, তার ক্যারেক্টারও একদম ঠিক ভয়ঙ্কর। লড়াই চলাকালীন গানু মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে, মনে হচ্ছিল যেন সেই চড়ের কারণেই এটা হয়েছে। বেলোভের একটা একটা ঘুষিতে তার কানের ভিতরে ভো ভো শব্দ হতে থাকে। দেখে মনে হচ্ছিল তার দম নিতেও যেন কষ্ট হচ্ছে। সে জানতো না যে আন্ডারগ্রাউন্ডের লোকেরা গ্যালারি থেকে সব খেয়াল করছে, কারণ বেলভ নামের এই ফাইটারটা তাদের কাছে অনেক ঋণী, আর এই ম্যাচটা জেতা ওর জন্য খুব দরকার। প্রথম রাউন্ডটা গানু শুধু মার খেয়েই পার করে দেয়। উজিন দ্রুত তাকে সামলিয়ে নিয়ে শান্ত হওয়ার পরামর্শ দেয়। সে সাহস দিয়ে বলে যে তোমার ডিফেন্স অসাধারণ, আর আমরা যে ক্লোজ রেঞ্জের ফাইটিং স্টাইলটা প্র্যাকটিস করেছি সেটার উপরে ভরসা রাখো। ভাইয়ের কথায় গানু নতুন করে শক্তি পাই। সে মনে মনে ঠিক করে ফেলে যে বেলভকে আজ হারাতেই হবে। সুযোগ বুঝে গানু তার ডান হাত দিয়ে এমন একটা পাঞ্চ কষাই যে প্রতিপক্ষের নাক মুখ দিয়ে রক্ত ছুটতে শুরু করে। ঠিক সেই সময় রাউন্ড শেষ হওয়ার বেল বেজে যায়, নয়তো বেলভ হয়তো এখানেই কুপকাত হয়ে যেত। ফাইনাল রাউন্ডে উজিন তাকে তার সবচেয়ে শক্তিশালী রাইট পাঞ্চটা ব্যবহার করতে বলে, কিন্তু গানু আত্মবিশ্বাসের সাথে জানায় যে তার 1 নাম্বার পদ্ধতি অর্থাৎ একটা লেফট পাঞ্চ হয়তো ওর জন্য যথেষ্ট হবে। সে চায় উজিন যেন তার উপরে ভরসা রাখে। ছোট ভাইয়ের জেদ দেখে উজিনও রাজি হয়ে যায়। লড়াই শুরু হতেই দেখা যায় যে বেলভ একটু আগে অহংকার করছিল সে গানুর কাছে পুরোপুরি ধরাশায়ী হয়ে পড়েছে। ম্যাচটা জেতার পরে দুই ভাই মিলে তাদের ফেভারিট খাবার বেলি খেয়ে সেলিব্রেট করছিল, ঠিক যেমনটা তারা প্রথম পরিচয়ের দিন করেছিল। খেয়ে দিয়ে দুই ভাই মিলে পুরনো দিনের কথাগুলো মনে করছিল, যখন তারা সেই ভয়ঙ্কর ক্রাইম বস কিম ইয়ং গিলকে খুঁজে বেড়াচ্ছিল। তখন তারা কখনো ভাবেনি যে গানু সত্যিই একদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে। এখানে আমাদের হিরো ঠিক করে সে তার চ্যাম্পিয়ন বেল্টটা নিয়ে গিয়ে সেই মৃত চেয়ারম্যানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানাবে, যে এর আগের সিজনে তাকে খুব সাহায্য করেছিল। উজিন এখানে তাকে ধন্যবাদ দিয়ে বলে যে গানু যদি সেদিন তাকে টাকার জন্য গুন্ডামি করতে বাধা না দিত, তবে সে হয়তো আজ কোথাও মানুষের টাকা আদায় করার জন্য মারামারি করে বেড়াতো। এরই মধ্যে তায়ান থেকে তাদের কিছু পুরনো ভাই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা ভাগ করে নিতে বিদেশি মদ নিয়ে এসে হাজির হয়। খাওয়া দাওয়ার মাঝে বড় ভাই একটা নতুন প্রজেক্টের কথা বলে। মৃত চেয়ারম্যানের নামে 10,000 স্কোয়ার মিটারের একটা বিশাল হাসপাতাল তৈরি হচ্ছে। চেয়ারম্যানের কথা মনে করে সবাই বেশ ইমোশনাল হয়ে পড়ে এখানে। অন্যদিকে আমরা দেখি ম্যাচে হেরে যাওয়ার পরে বেলভের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। জোয়ার দেনায় পিঠ থেকে যাওয়ায় সে একটা আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্টে অংশ নিতে বাধ্য হয়। শুরুতে ইনজুরির কারণে সে রাজি হচ্ছিল না, কিন্তু দেনা মেটাতে না পারলে আরও $1 মিলিয়ন জরিমানা দিতে হবে। এই হুমকি পাওয়ার সাথে সাথেই সে সেই রাতেই লড়াই করতে রাজি হয়ে যায়। লড়াইয়ের আগে সার্জেন্ট জুন নামের একজন তাকে হাতে স্টিলের সাপোর্ট গিয়ার পড়তে বলে, কিন্তু বেলভ সততার সাথে লড়াই করতে চায়, তাই সে চিটিং করতে রাজি হচ্ছিল না। তবে যখন তার মেয়ের জীবনের উপরে হুমকি আসে তখন বেলভের মুখটা কালো হয়ে যায়, আর সে বাধ্য হয়ে তাদের কথাটা মেনে নেয়। জানা যায় এই গোপন ম্যাচের আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল জুয়া চক্রান্তের পান্ডা চেয়ারম্যান বেক। তারা নিজেদের প্ল্যাটফর্মে এটা লাইভ স্ট্রিম করছিল, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 80 লক্ষ মানুষ বাজি ধরেছিল। বেলভ ঘুণক করেও বুঝতে পারেনি যে এটাই তার জীবনের সেই দিন হতে চলেছে। তার সামনে ভয়ঙ্কর চেয়ারার প্রতিপক্ষ আর কেউ নয়, স্বয়ং চেয়ারম্যান বেক, যে এই মরণ খেলার মাস্টার মাইন্ড। শুরুতে বেলভ তাকে অতটা সিরিয়াস নেয়নি। এরপরে সে বেলভকে পশুর মতো মারতে শুরু করে, কারণ সে টুর্নামেন্ট হেরে গিয়েছে বলে বাজিতে বেকের অনেক টাকা লোকসান হয়ে গিয়েছে। রিং থেকে বেরিয়ে এসে বস দেখে প্রায় $7 লক্ষ বেশি টাকা জমা হয়ে গিয়েছে। এরপর চেয়ারম্যান বেক তার লোকজনকে নির্দেশ দেয় যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গানুকে খুঁজে বের করতে আর তার সামনে নিয়ে আসতে। বোঝা যাচ্ছিল চ্যাম্পিয়ন হওয়ার সম্মানটাই আমাদের হিরোর জন্য বিপদ ডেকে এনেছে।
সেই রাতেই বেক তার দলবল নিয়ে গানুর বাড়িতে গিয়ে হানা দেয়। ওর মা দরজা খুলতেই তারা নিজেদেরকে গানুর বন্ধু হিসেবে পরিচয় দেয় আর সোজা ভিতরে ঢুকে পড়ে। দুই ভাই বাড়ি ফিরে এসে অচেনা লোকদের দেখে একদম সতর্ক হয়ে গেল। চেয়ারম্যান বেক এখানে আমাদের হিরোকে বসতে বললেও গানু এখানে সরাসরি থেকে মানা করে দেয়। শয়তান চেয়ারম্যানটা এখানে নিজের পরিচয় দেয় আইকেএফসি লিগের চেয়ারম্যান হিসেবে। তার আসল উদ্দেশ্য ছিল গানুকে তার আয়োজিত একটা আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্টে খেলতে রাজি করানো, যার পুরস্কার 10 বিলিয়ন ইয়ন আর সাইনিং বোনাস হিসেবে এক্ষুনি 1 বিলিয়ন ইয়ন পাওয়া যাবে। গানুকে দোটানায় দেখে বেক তার পরিবার নিয়ে চাল চালতে শুরু করে। সে গানুকে তার মায়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলে। সে বলে যে এই টাকা নিয়ে তার মা সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে। গানুর মা পুলিশকে ফোন করতে চাইলেও দেখলো ফোনটাই সিগন্যাল নেই, কারণ বেকের লোকজন আগে থেকেই এখানে সিগন্যাল জামার লাগিয়ে রেখেছিল। ছেলেকে চিন্তিত দেখে মা এসে বলল যে এই টাকাটার আমাদের কোনো প্রয়োজনই নেই। এই কথাটা শোনার সাথে সাথেই বেক তার মাকে হুমকি দিয়ে বসে। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছালে সার্জেন্ট জুন মাঝখানে এসে বেককে শান্ত করে দেয়। সে মনে করিয়ে দেয় যে গানু তাদের মূল লক্ষ্য, তাই হুটহাট করে কিছু করাটা ঠিক হবে না। এই ঘটনার পর উজিন দ্রুত জিমে গিয়ে তার বড় ভাই জেমিয়ংকে সবকিছু জানায়। পরের দিন তারা বক্সিং টুর্নামেন্টের সব রেকর্ড চেক করে, কিন্তু গতরাতে সেই লোকটার সাথে মেলা এমন কোনো কাউকে খুঁজে পায় না। এদিকে চেয়ারম্যান বেক ভাড়াটে খুনি খোঁজার জন্য একটা রিক্রুটারের কাছে যায়। সে এমন লোক চাইছে যারা হবে চরম বিপজ্জনক। রিক্রুটার এখানে থেকে জেলখানায় থাকা অপরাধীদের নাম সাজেস্ট করে, যাদের প্রত্যেকের জন্য 100 মিলিয়ন ইয়ন খরচ হবে। আগের দিন যে মানুষটা আমাদের হিরোর পেছনে 15 বিলিয়ন খরচ করতেও দ্বিধা করছিল না, সেই বেক এখন 100 মিলিয়নের কথা শুনেও কিপটামি করছে। কিন্তু 10 গুণ লাভের আশায় সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। 4টে ছবির মধ্যে সে দাগি চেহারার একটা ভয়ঙ্কর অপরাধীকে বেছে নেয়। জেলখানায় থাকা সেই কয়েদিটির কাছে একটা বইয়ের মাধ্যমে মেসেজ পাঠানো হয়। লেখা ছিল পরের দিন দুপুরে 1টার সময় একটা নির্দিষ্ট ওষুধ খেলে সে মুক্তি পাবে। এদিকে মায়ের নিরাপত্তা নিশ্চিত করতে গানউ আর উজিন বাড়ির চারিপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি শুরু করে। কিন্তু তারা ভাবতেও পারেনি যে বেকের লোকেরা সেই রাতেই হানা দেবে। তাদের সাথে ছিল একটা তুকড় হ্যাকার। সে নিমেষেই সব ক্যামেরা বন্ধ করে দিয়ে বাড়ির ইলেকট্রনিক লকটা খুলে ফেলে। এরপর দলবল নিয়ে তারা ঘরে ঢোকে গানুর মাকে অপহরণ করতে। বাইরে থাকা তাদের একটা কমেডিয়ান মার্শাল আর্ট এক্সপার্ট আমাদের হিরোর উপরে অস্ত্র নিয়ে আক্রমণ করে। মার খেয়ে দুর্বল হয়ে পড়লেও গানু তার মাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। হঠাৎ পিছু নেওয়ার সময় পিছনের গাড়িটাই বিস্ফোরণ হয় আর সে রক্তাক্ত অবস্থায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে পুলিশ এসে পুরো এলাকাটা ঘিরে তদন্ত শুরু করে। ইন্সপেক্টর চই গানুর কাছ থেকে অপহরণকারীদের চেহারার বর্ণনা নেয় আর তাদের লড়াইয়ের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করে। পাশাপাশি তিনি জানতে চান কয়েকদিনের মধ্যে তাদের সাথে অদ্ভুত কোনো ঘটনা ঘটেছিল কিনা। উজিন পুলিশকে জানায় যে ঠিক 3 দিন আগে তাদেরকে জোর করে আইকেএফসির আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্টে নামানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুলিশের তদন্তে কোনো উন্নতি হয় না। তারা জানায় সিসিটিভি ক্যামেরাগুলো এমনভাবে নষ্ট করা হয়েছে যে কোনো ফুটেজই পাওয়া যাচ্ছে না। হঠাৎ উজিনের মনে পড়ল গানুর সেই প্রতিপক্ষের কথা, যে গত সপ্তাহ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। ইন্সপেক্টর চোয়ও এর মধ্যে কোনো যোগসূত্র আছে বলে সন্দেহ করে আর দ্রুতই স্পেশাল ইনভেস্টিগেশন শুরু করার আশ্বাস দেয়। সেই সাথে তিনি দুই ভাইকে শহর ছেড়ে আপাতত কোনো নিরাপদ জায়গায় সরে যেতে বলে। শেষমেশ তারা তায়নের বাড়িতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। তায়ন নামের মেয়েটার কথা তো মনে আছে হবে বন্ধুরা, যে মেয়েটা চশমা পরতো। এদিকে ইন্সপেক্টর চই বিস্ফোরণ হওয়া গাড়িটা পরীক্ষা করে দেখে যে সেটা একটা ফোনের রিমোটের মাধ্যমে ফাটানো হয়েছিল। সেখানে সিকিউরিটি ম্যানেজার সানজিন নামের একটা বিজনেস কার্ড পাওয়া যায়। অন্যদিকে গানুর পরিবার তায়নের বাড়ির দিকে রওনা দেওয়ার সময় দেখা যায় বেকার গ্যাং তাদের পিছু নিচ্ছে। সেই সবুজ চুলালা লোকটা আর সার্জেন্ট জুন রাস্তার সিসিটিভি ক্যামেরাগুলো ব্যবহার করে গানুর গাড়ির উপরে নজর রাখতে থাকে। এদিকে জেলখানার ভেতরে সেই ন্যাড়ামাথা লোকটা ঠিক সময় মতো সেই অদ্ভুত ওষুধটা খেয়ে মুখ থেকে ফেনা বের করে একদম পুরো লুটিয়ে পড়ে। সাথে সাথে জেলখানার কর্তৃপক্ষরা তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। গার্ডরা তাকে নিয়ে সাথে সাথেই হাসপাতালের দিকে রওনা দেয়। সেখানেই বেকের লোকেরা গার্ডদের উপরে হামলা করে সবাইকে কুপঘাত করে দেয়। একই সাথে সেই টাকমাথা লোকটাকেও সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে পরিবারকে নিরাপদ রেখে গানু তায়ানের মায়ের কাছে সাহায্য চাই সেই আইকেএফসি সম্পর্কে জানার জন্যে। তায়ানের মা ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করেও সাধারণ সাইটে কিছুই খুঁজে পায় না। যেহেতু তিনি আগে একজন সাইবার পুলিশ ছিল, তাই সে সরাসরি ডার্ক ওয়েবে ঢুকে পড়ে। সেখানে গিয়েই মেলে আসল তথ্য। এই লিগের নিয়মগুলো ভীষণ অমানবিক। এখানে জেতার জন্য প্রতিপক্ষকে মেরে ফেলা ছাড়া আর কোনো নিয়ম নেই। এসব দেখে গানু আর উজিন বেশ ঘাবড়িয়ে যায়। উজিন তার ফোনে ওই রক্তাক্ত লড়াইয়ের দৃশ্যটা রেকর্ড করে রাখে। পরের ইভেন্টগুলো দেখার জন্য সিস্টেম থেকে ক্রেডিট কার্ড চাওয়া হয়, কিন্তু ডার্ক ওয়েবে নিজের কার্ড ব্যবহার করা মানেই হ্যাকারের কাছে সব তথ্য ফাঁস করে দেওয়া। আমাদের হিরো তবুও এই ঝুঁকিটা নিতে চাই। সে উজিনের সাথে পরামর্শ করে সিনিয়র হংমুয়ের সাহায্য নিতে চাই একটা ফেক ক্রেডিট কার্ড জোগাড় করার জন্য। তায়ন সাথে সাথেই বুঝতে পারে তারা অন্যের পরিচয় ব্যবহার করে কার্ড বানাতে চাইছে, কিন্তু এতে কোনো নির্দিষ্ট মানুষের বিপদ হতে পারে ভেবে সে একটু মন কষাকষি করছিল। তখনই উজিন বুদ্ধি দেয় যে মৃত কোনো ব্যক্তির তথ্য ব্যবহার করলে কেমন হবে। এটা শুনে তায়ন উত্তর না দিয়ে চুপচাপ থাকে, যেন সে কিছুই জানে না। মায়ের দেখাশোনার দায়িত্ব গানুর উপরে দিয়ে উজিন বেরিয়ে পড়ে হোয়াংমুয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু সে ঘর থেকে বেরোনো মাত্রই বেকার দুই চেলা তার পিছু নেয়। অন্যদিকে জেল থেকে পালানো সেই নেড়ামাথা লোকটাকে একটা পরিত্যক্ত গোদামে নিয়ে যাওয়া হয়েছে। বেকার লোকেরা তার শরীরে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতেই কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটা একদম পশুর মতো চিৎকার করে উঠে দাঁড়ায়।
জ্ঞান ফিরে আসার পরে বেকার লোকেরা তাকে জ্ঞানুকে হারানোর প্রস্তাব দেয়, কিন্তু নেড়ামাথা লোকটা এতে বিন্দুমাত্রও পাত্তা দেয় না। সে ওখান থেকে পালানোর জন্য বেকার গাড়িটাই টার্গেট করে। তাকে থামাতে গিয়ে বেকার লোকজনদের একদম নাজেহাল অবস্থা, এমনকি তার মুখে ঘুষি মারলেও লোকটাকে এক বিন্দু নড়ানো যাচ্ছিল না। বরং যত বেশি বাধা দেওয়া হচ্ছিল সে ততই ক্ষিপ্ত হয়ে খোলা ষাঁড়ের মতো সবার উপরে আক্রমণ করছিল। এক পর্যায়ে সে একজনের কান ছিঁড়ে নেওয়ার পরে বাকি লোকেরা ভয়ে সেখান থেকে পিছিয়ে যায়। কোনো উপায় না দেখে তখন বেককে নিজেই এই আসরে নামতে হয়। এদিকে উজিন পৌঁছে গিয়েছে হুয়ানমুয়ের অফিসে। পুরনো বন্ধুদের মতো কুলাকুলি সেরে উজিন তাকে সবটা খুলে বলে আর 3টে ক্রেডিট কার্ড তার থেকে ধার চাই। সিনিয়র হুয়াংমুও বড় মন নিয়ে কার্ডগুলো তাকে দিয়ে দেয়। সে বুঝতে পারে তার ছোট ভাইরা বিপদে পড়েছে আর প্রতিপক্ষ কোনো সাধারণ মানুষ নয়, বরং আন্তর্জাতিক অপরাধী। এখানে হুয়াংমু ওকে সতর্ক করে দেয় যে তাদের নেটওয়ার্ক অনেক বড়, তাই অবশ্যই ওরা তোমার পিছু নিচ্ছে। লোকগুলোকে হাতে নাতে ধরার জন্য হুয়াংমু নিজের গাড়ি নিয়েই বেরিয়ে পড়ে চারপাশটা একবার চেক করতে। চারপাশটা ঘুরে দেখার পরে তিনি বুঝতে পারে সত্যিই তার পিছু নেওয়া হচ্ছিল। পিছু নেওয়া লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই হুয়াংমু উজিনকে ফোন করে সবটা জানিয়ে দেয়। পরিকল্পনা করা হয় গানউ তার মা আর তায়ুংকে নিয়ে একটা নিরাপদ জায়গায় সরে যাবে। এরপরে হুয়াংমু একটা লোকেশন পাঠাবে যেখানে ওই পিছু নেওয়া লোকগুলোকে ফাঁদে ফেলে শায়েস্তা করা হবে। খবরটা পেয়ে গানু একদম ভেঙে পড়ে। মাত্র একটু শান্তি পেতে না পেতেই পরিবারকে নিয়ে আবার দৌড়দৌড়ি। তাকে এই ব্যাপারটা খুব কষ্ট দিচ্ছিল। এই জটিল মুহূর্তে এখন তার মাথায় সাহায্যের জন্য মাত্র একটা নাম ভেসে ওঠে, সেটা হলো মিনবাম। এই লোকটাকে বন্ধুরা তো আপনারা চেনেনই হবে, কিন্তু ফোন করা মাত্র এই সেক্রেটারি জানায় যে মিনবাম মিটিংয়ে আছে। কিন্তু গানুর পরিবার বিপদে আছে শুনে সে তৎক্ষণিক কোম্পানির সিকিউরিটি গার্ডদের পাঠিয়ে দেয়। এদিকে সার্জেন্ট জুন যখন উজিনের পিছু নিচ্ছিল তখনই সে অস্বাভাবিক কিছু একটা টের পায়। সবুজ চুলালা লোকটা তায়ানের বাড়ির ক্যামেরা হ্যাক করে দেখে যে পুরো পরিবার সেখান থেকে পালিয়ে গিয়েছে। তাদের প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে বুঝতে পেরে সার্জেন্ট জুন সাথে সাথে বেককে খবর দেয় আর তার পুরো নজর এখন উজিনের উপরে সরিয়ে নিয়ে আসে। খবর পাওয়া মাত্রই বেক ডজন খানিক লোক পাঠিয়ে দেয় তাদেরকে সাহায্য করার জন্য। পরিবারকে নিরাপদ জায়গায় রেখে গানহু ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে তার ভাইদের উদ্ধার করতে। উজিন একটা রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় খেয়াল করে যে পিছু নেওয়া লোকগুলো হঠাৎ করে তাদের রাস্তা বদলিয়ে ফেলেছে। সে সাথে সাথেই তার সিনিয়রের গাড়িটা ঘুরিয়ে নিয়ে তাদেরকে ধাওয়া করা শুরু করে। সার্জেন্ট জুন ইচ্ছা করেই তাদেরকে একটা পরিত্যক্ত ফ্যাক্টরির দিকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই কয়েক ডজন লোক ওত পেতেছিল, যারা সংখ্যায় অনেক বেশি হওয়ায় সহজেই উজিনের উপরে চড়াও হতে পারে। দেখা যায় সার্জেন্ট জুন নিজেও একজন মার্শাল আর্ট এক্সপার্ট। তার মারাত্মক সব ঘুষি হুয়াংমু আর উজিনকে একদম নাজেহাল করে ছাড়ে। এক পর্যায়ে হুয়াংমুকে যখন চেপে ধরে মারা হচ্ছিল সেই সুযোগে উজিন সার্জেন্ট জুনের মাথায় একটা লাথি মারে। এতে ক্ষিপ্ত হয়ে জুন অস্ত্র বের করে পাল্টা আক্রমণ শুরু করে। অনেক কষ্ট করে তারা জুনকে দমাতে পারলেও সাথে সাথে বেকের লোকেরা তাদেরকে এসে ঘিরে ফেলে। কোনো উপায় না দেখে উজিন আর হুয়াংমু আলাদা আলাদাভাবে পালানোর চেষ্টা করে। সাথে সাথেই কয়েক ডজন লোকও অস্ত্রসহ তাদের পিছু নেয়। লড়াইয়ের সময় উজিনের মাথায় লাঠির আঘাত লাগায় ওর প্রায় জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা। নিজেকে আর বাঁচাতে না পেরে সে সেখানেই মার খেতে থাকে। হুয়াংমুয়ের অবস্থাও ঠিক একই, সেও লাথি আর মার খেয়ে একদম পুরো অজ্ঞান হয়ে পড়ে। গানউ সেখানে পৌঁছে যখন দেখে তার ভাইদেরকে এভাবে পশুর মতো মারা হচ্ছে, সে রাগে ফেটে পড়ে লড়াইয়ের জন্য তৈরি হয়। রাগ ঝাড়ার মাঝেই সে শুনতে পাই উজিন থেকে ডাকছে। নিজের মুখ রক্তাক্ত হলেও উজিন সেখানে ছোট ভাই সোহেলের খবর নিচ্ছিল। ভাইয়ের এই অবস্থা দেখে গানুর মাথায় আর কাজ করছিল না। ভাগ্য ভালো যে তখনই হুয়াংমুয়ের জ্ঞান ফিরে আসে। গানু সাথে সাথে তাদের দুজনকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। উজিনের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য তাকে সেখানেই ভর্তি থাকতে হয়। এরপরে গানু হুয়াংমুকে নিয়ে মিনবামের কোম্পানিতে যায়। সেখানেই তাদের সাথে ক্রাইম ইউনিটের প্রধান কাংজংয়ের সঙ্গে দেখা হয়। হুয়াংমু কিছুটা ঘাবড়িয়ে গিয়ে নিজেকে ছোটখাটো লোন কোম্পানির লোক হিসেবে পরিচয় দেয়, কারণ সে পুলিশের সাথে কোনো রকম ঝামেলায় জড়াতে চায় না। অফিসার কাংজং কথা দেন তিনি নিজেই গানুর কেসটা দেখবে। এর মধ্যেই মিনবাম জানায় যে সে গানুর মা আর তায়ুংকে কিছুদিনের জন্য তার একটা বন্ধুর হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এখানে আমাদের হিরো খুব ভেঙে পড়ে তাকে ধন্যবাদ জানাই। মিনবাম তাকে আগের মতোই সাহস দিয়ে বলে যে কোনো কিছু শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়বা না, আর সে যা করছে তা গানুর উপকারের তুলনায় কিছুই না। ফোনে কথা শেষ করে অফিসার কাংজং একটা দুঃসংবাদ নিয়ে আসে। খতরনাক অপরাধী কং নাকি জেল থেকে পালিয়ে গিয়েছে। খবরটা শুনে গানুর চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। পরিস্থিতি আরো জটিল হয়ে যায় যখন বস বেক সেই নালামাতা লোকটার সাথে দেখা করে। বেক তাকে প্রচুর টাকার লোভ দেখায়, যারা সে তাদের সাথে হাত মেলায়। লোকটা দেখতে ভয়ঙ্কর হলেও টাকার অঙ্ক দেখে সে শেষ পর্যন্ত বেকেদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে মিনবামের অফিসে সবাই মিলে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছিল। কাংজং চিন্তা করছিল কারণ এত সহজে জেল থেকে পালানো মানে এর পেছনে নিশ্চয়ই বড় কোনো মাথার হাত আছে। তাইনের তখন মনে হলো ডার্ক ওয়েবে এমন লোক ভাড়া পাওয়া যায় যারা নিখুঁতভাবে জেল থেকে পালানোর ছক কষতে পারে। এটা শুনে মিনবাম আরো অস্থির হয়ে পড়লো এই ভেবে যে আগের সেই বস কিমি ইয়ংগিল হয়তো এইভাবেই জেল থেকে বেরিয়ে আসতে পারবে। তবে কাংজন সবাইকে আশ্বাস করে বলে যে জেলের নিরাপত্তার ব্যবস্থা এখন আরো অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই এই নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। তখনই হংমু বুদ্ধি দিল যে যারা তাকে আগে আক্রমণ করেছিল সেই গ্যাংদের কাছ থেকেই হয়তো কোনো ক্লু পাওয়া যেতে পারে। কিন্তু অফিসার কাংজং ভয় পাচ্ছিল যে হংমু হয়তো আইনের তোয়াক্কা না করে নিজের হাতে বিচার তুলে নেবে, তাই তিনি সাফ জানিয়ে দেন যে তিনি নিজেই এই কেসের তদন্ত করবে। আর হংমু
যেন এই ব্যাপারে কোনো নাক না গলাই। উভয় পক্ষের মধ্যে এই তর্ক দেখে মিনবাম পরিস্থিতি সামাল দিতে অফিসার জংকে বলে যে গান ওর মাকে আগে হোটেল রুমে নিয়ে যেতে। এরপর বডিগার্ডরা গান ওর মা আর তায়ুংকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়। ঠিক সেই সময় উজিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেখানে আসে। ভাগ্য ভালো যে তার হাতের চোটটা খুব একটা গভীর ছিল না, তাই সে এখনো লড়াই করার মতো অবস্থায় আছে। গান ও সময় মতো লড়াইয়ের জায়গায় পৌঁছতে পারেনি বলে সে নিজেকে দোষ দিচ্ছিল, কিন্তু উজিন তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে, বলে যে এতে তার কোনো দোষ নেই। একই সময় অন্যদিকে নিজের লোকেদের ব্যর্থতায় চেয়ারম্যান বেক রাগে ফেটে পড়ছিল। ন্যাড়ামাতা লোকটা তখন শয়তানি হাসি হেসে বলে যে গানুর খুব কাছের মানুষ অর্থাৎ লিন গ্রুপের ছেলেকে টার্গেট করলে কেমন হয়। যেহেতু সে নিজে একজন ওয়ান্টেড অপরাধী আর মানুষের সামনে আসতে পারবে না, তাই ম্যানেজার হুন এই কাজের জন্য অন্য লোকদেরকে ভাড়া করার সিদ্ধান্ত নেয়। বেক এখানে গভীরভাবে ঘোষণা করে যে তাদের ব্যবসা বাড়াতে হলে যে কোনো মূল্যে গানুকে তাদের দলে আনতেই হবে। এরপর ম্যানেজার হুন যখন তাদের এক কর্মীর লাশ সরাচ্ছিল তখনই তার কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশে থাকা লোকটা জানায় যে ইন্সপেক্টর চই আগামীকাল সকাল 11টার সময় ফরেন্সিক রিপোর্ট আর দরকারি সব প্রমাণ ক্রাইম ইউনিটের কাছে জমা দেবে। আর সেই প্রমাণগুলো আসলে কি তা জানতে হলে হুয়ানকে ওই রহস্যময় ব্যক্তিকে অগ্রিম 20 মিলিয়ন ইয়ন পাঠাতে হবে। এই লোকটা বন্ধুরা পুলিশের ভিতরে থাকা একজন বিশ্বাসঘাতক। এদিকে গান উ আর উজিন সেই ফেক ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করে ডার্ক ওয়েবে ঢোকে আর আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্টের পরবর্তী ইভেন্টগুলো চেক করতে থাকে। সেখানে টুর্নামেন্টের শিডিউল দেখে তাদের দুজনের চক্ষু তো একদম চড়ক গাছ, কারণ সেখানে ফাইটার হিসেবে স্কারফেস নামে গানুর ছবি পোস্ট করা হয়েছে। সবাই মিলে যখন বক্সিং ভিডিওটা চালিয়ে দেখছিল তখনই তারা রিংয়ের ভিতরে সেই চেয়ারম্যান বেকের চেনা মুখটা দেখতে পায়। কিন্তু আরও কিছু দেখার আগেই হুট করে তাইনের কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হয়। আসলে ওপাশ থেকে সেই সবুজ চুলালা হ্যাকারটা কম্পিউটার হ্যাক করে ক্যামেরা দিয়ে গান ওর গতিবিধিগুলো লক্ষ্য করছিল। আরও তথ্য ফাঁস হওয়া আটকাতে সে তাইনের কম্পিউটারটা পুরোপুরি নষ্ট করে দেয়। এর মধ্যেই হুয়াংমু দেখা করতে আসে উজিনের সাথে। সেখানেই গান উ আর উজিন জানায় যে নিখোঁজ হওয়া ওই বক্সারটাকে ডার্ক ওয়েবের টুর্নামেন্টের ভিডিওতে দেখা গিয়েছিল। এখন তাদের সবচেয়ে বড় কাজ হলো গানুকে রক্ষা করা, কারণ বেকের ওই শয়তানি দল যে কোনো মূল্যে আমাদের হিরোকে রিঙে নামানোর জন্য প্রস্তুত রয়েছে। ওদিকে সকাল 11টায় ক্যাপ্টেন কাং আর ইন্সপেক্টর চোয়ের সাথে গানুর দেখা করার কথা ছিল। অন্যদিকে হুয়াংমু আর উজিন মিলে সেই আগের আক্রমণকারী গ্যাংস্টারদের আস্তানায় হানা দেয় কিছু তদন্ত করার জন্যে, কিন্তু সেখানে তারা ধরা পড়ে যায় আর শুরু হয় ভয়ঙ্কর মারামারি। ধস্তাধস্তির এক পর্যায়ে উজিনের সেলাই করা ক্ষতস্থানটা ফেটে রক্ত বেরোতে শুরু করে। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ এসে পুরো গ্যাংটাকে গ্রেফতার করে নেয়। অন্যদিকে গান উ আর ক্যাপ্টেন কাং একটা জায়গায় ইন্সপেক্টর চোয়ের জন্য অপেক্ষা করছিল। ইন্সপেক্টর চই রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা লোক দৌড়িয়ে এসে তার পেটে ছুরি মেরে বসে। পরিস্থিতি দেখে গান উ সাথে সাথেই ওই লোকটার পিছু নেয় আর ক্যাপ্টেন কাং এদিকে ইন্সপেক্টরকে বাঁচানোর জন্য ফার্স্ট এড দিতে শুরু করে। কিন্তু যখন এতটাই গভীর ছিল যে ইন্সপেক্টর চই সাথে সাথেই সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গান উ খুনিটাকে একটা বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত তাড়া করলেও শেষ পর্যন্ত খুনিটা পালিয়ে যেতে সফল হয়। ফিরে আসার সময় ক্যাপ্টেন কানের কাছ থেকে মৃত সংবাদটা শোনার পরে গান উ একদম ভেঙে পড়ে। দয়ালু ইন্সপেক্টরকে বাঁচাতে না পেরে সে নিজেকে খুব অসহায় মনে করছিল। এরপরে গানু আর ক্যাপ্টেন কাংকে থানায় যেতে হয় দুই ভাইকে জামিনে ছাড়িয়ে আনার জন্য। ক্যাপ্টেন কাং তো ওদের উপর খুব চটে যায় আর পুলিশের প্ল্যান নষ্ট করার জন্য তাদের বেশ বকাও দেয়। হুয়াংমু তখন মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেয় আর জানায় যে তারা তো শুধু সাহায্য করার চেষ্টা করছিল। এরপরে ক্যাপ্টেন কাং একটু নরম হয় আর ঠিক করে যে সেই রাতেই তারা ওই গ্যাংয়ের মোটাসোটা লোকটাকে জেরা করবে আর আসল মাস্টার মাইন্ডের হদিশ বের করে নেবে। রাতে লোকটা যখন মাসাজ নিচ্ছিল তখনই হুয়াংমু মাসাজ কর্মী সেজে সেখানে ঢুকে পড়ে। একটু ধোলাই দিতেই লোকটা সব উগড়িয়ে দেয়। সে জানায় তাদের পেছনে রয়েছে গ্যাং লিডার ডুসল। হুয়াংমু যখন ভিডিওর সেই নিখোঁজ বক্সারটার কথা জিজ্ঞাসা করলো তখন লোকটা কাঁদতে কাঁদতে বলল যে কয়েকদিন আগে সে ওই বক্সারটাকে একটা লম্বা চুলালা লোকের সাথে মারপিট করতে দেখেছিল। সেই মোটাসোটা লোকটা লম্বা চুলালা লোকটার পরিচয় জানতো না ঠিকই, কিন্তু লোকটার হাতের ঘড়িটা সুন্দর হওয়ায় সে ওই ঘড়িটার একটা ছবি তুলে রেখেছিল। হুয়াংমু সাথে সাথে সেই ছবিটা ক্যাপ্টেন কাংকে পাঠিয়ে দেয় যাতে এই ঘড়িটা কার সেই খোঁজটা বের করা যায়। ঠিক সেই সময় চেয়ারম্যান বেকের লোকেরা চিয়ং এর বাড়িতে হানা দেয়। সেখানে বেকের লোকেরা ইয়ং এর বোনকে অপহরণ করে নেয় যাতে গানুর ঠিকানাটা বের করা যায়। বেকের জীবনের কথা ভেবে নিরুপায় হয়ে ইয়ং গানুর অ্যাপার্টমেন্টের ঠিকানাটা দিয়ে দেয় আর সেই সাথে পরের দিন ডিরেক্টর মিনবাম কোথায় যাবে সেই শিডিউলটাও তাকে জানিয়ে দেয়। এরপর নানামাথার সেই বস ম্যানেজার জং হুকে একটা অদ্ভুত ওষুধ দেয়। পরের রাতে ওই ড্রাগস ওষুধটা নিয়ে একটা রহস্যময় মহিলা সেই বারে গিয়ে হাজির হয় যেখানে মিনবামের আসার কথা। সে বডিটা নিজের মুখে নিয়ে সোজা কাউন্টারের দিকে এগিয়ে যায়। বারের কর্মচারীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কারণ বারটা এখনো খোলেনি, কিন্তু মেয়েটা তাতে কোনো পাত্তাই দেয় না। সে একটা ছেলে কর্মচারীর কাছে গিয়ে তাকে কায়দা করে কিস করে আর সেই ছলেই সেই ড্রাগসটা তার শরীরে চালান করে দেয়। লোকটা কিছু বুঝে ওঠার আগেই নেশায় বুধ হয়ে লুটিয়ে পড়ে। এখানেই শেষ না, মেয়েটা তার মুখে আরও কিছু লিকুইড ঢেলে দেয় আর ডিরেক্টর মিনবাম কখন আসবে তা নিয়ে জেরা শুরু করে। ড্রাগসের প্রভাবে লোকটা নিজের হুঁশ হারিয়ে সব সত্যি বলে দেয়। এমনকি মিনবাম সাধারণত কোন ধরনের ড্রিঙ্কস খেতে পছন্দ করে সেটাও ফাঁস করে দেয়। কিছুক্ষণ পর ইয়ং ডিরেক্টর মিনবামকে সেই বারে নিয়ে আসে। মিনবামকে ভেতরে যেতে দেখে ইয়ং এখানে শুধু চুপচাপ চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারলো না, কারণ তার বোন এখনও সেই অপহরণকারীদের কবলে রয়েছে। ওই মেয়েটা বারটেন্ডারের ছদ্মবেশে মিনবামের টেবিলে ড্রিঙ্কস পরিবেশন করে। একই সাথে সে ওই গ্লাসের ভিতরে ড্রাগস মিশিয়ে মিনবামকে খেতে দেয়।
মিন যখন গ্লাসটা মুখে তোলে মেয়েটার মুখে তখন একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। মিন ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো একটা ড্রিঙ্কস, কিন্তু সিনথেটিক ড্রাগের প্রভাবে তিনি সাথে সাথে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে আর একসাথে খিঁচুনিও শুরু হয়। মেয়েটা দ্রুত নিজের ফোনে পুরো দৃশ্যটা রেকর্ড করে ফেলে। পরের দিন সকালে প্রায় মৃত অবস্থায় মিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানায় তার রক্তে অ্যালকোহল আর ড্রাগসের পরিমাণ স্বাভাবিকের চেয়েও 30 গুণ বেশি পাওয়া গিয়েছে। তার জীবন এখন চরম সংকটে, আর বাঁচার জন্য লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত করাতে হতে পারে। এই ভয়ঙ্কর খবর শুনে গানু আর তার পুরো দল একদম ভেঙে পড়ে। ওদিকে হোয়াংমু ফোনে সেই নেশাজাতীয় দ্রব্যটার সম্পর্কে পাওয়া মেসেজ পড়ছিল, যেটা আসলে মানুষের মস্তিষ্ক ভ্রম করে দেয়। পুরো টিম এখন এই ড্রাগসের উৎস খুঁজতে মরিয়া হয়ে পড়েছে। তারা একটা আন্ডারগ্রাউন্ড বারের দরজায় লাথি মেরে ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর প্রতিটা ঘরে তল্লাশি চালায়। সেখানকার একটা কর্মচারী মার খেয়ে শেষ পর্যন্ত স্বীকার করে যে এগুলো আসলে ট্রুথ পিল বা সত্যি বলার ওষুধ, যা মূলত কাউকে জোর করে দিয়ে তার থেকে স্বীকারোক্তি আদায় করার কাজে ব্যবহার করা হয়। এখানে ক্যাপ্টেন কাং পুরো টিমকে 2 ভাগে ভাগ করে দেয়। তিনি আর উজিন বের হয় সেক্রেটারি চোয়ের খোঁজে, আর গানউ আর হোয়াংমু বের হয় সেই মেয়েটার খোঁজে যে মিনবামকে ড্রাগস দিয়েছিল। পথে যাওয়ার সময় গানুর কাছে চেয়ারম্যান বেকের একটা উস্কানি ভরা ফোন আসে। বেক হুমকি দেয় যে সে যদি এখনো রাজি না হয় তবে তার পুরো পরিবারকে এর পরিণাম ভুগতে হবে। সে এতটা নিষ্ঠুর যে বলে 3 দিনের মধ্যে যদি গানু রাজি না হয় তাহলে তার কোচের একটা হাত কেটে নেবে, আর এরপরের পালা হবে তার মায়ের। এরপরে ক্যাপ্টেন কাং আর উজিন সরাসরি সেক্রেটারি চৈ ইয়ং এর বাড়িতে গিয়ে হাজির হয়। ইয়ং এর পড়াশোনায় মিনবাম অনেক সাহায্য করেছিল, তাই বিপদে পড়ার পরেও ইয়ং কেন তার সাথে দেখা করতে যায়নি তা নিয়ে ক্যাপ্টেন কাং তাকে খুব বকাবকি করে। ভাইয়ের ওপরে এই অপবাদ সহ্য করতে না পেরে ইয়ং এর ছোট বোন ঘর থেকে বেরিয়ে আসে আর সবটা খুলে বলে। সে তার হাতের একটা কাটা দাগ দেখিয়ে জানায় যে কিভাবে তার ভাইকে 3টে লোক মিলে অপহরণ করেছিল আর অ্যাসিড মারার হুমকি দিয়ে গানউ আর উজিনের ঠিকানাটা বের করে নিয়েছিল। এখানে ইয়ং সেই 3 জনের বর্ণনা দেয়। একজন লম্বা আর মার্শাল আর্ট এক্সপার্ট, একজন মানসিকভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে ওস্তাদ, আর একজন সাইকো মস্তিষ্কের লোক যে ছুরি চালাতে পটুক। সব শুনে ক্যাপ্টেন কাংজং ইয়ং এর পরিবারকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে আর পাল্টা ফাঁদ পাতার একটা পরিকল্পনা করে। অন্যদিকে হোয়াংমু আর গানউ সব ধরনের ড্রাগস ব্যবহৃত একটা আন্ডারগ্রাউন্ড বারে ঢোকে। তারা সেই সত্যি বলা ওষুধ সম্পর্কে জানার জন্য একটা দালালের খোঁজ করে। শুরুতে ছবি অস্পষ্ট হওয়ার বাহানায় লোকটা সাহায্য করতে চাইছিল না, অথচ কিছু টাকা পকেটে যেতেই সে তাদের জংজুন নামের একটা লোকের কাছে নিয়ে যায় যে এই ট্রুথ পিল সম্পর্কে অনেক কিছু জানে। গানুকে দেখেই জংজু ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে ওর বক্সিং এর মস্ত বড় একটা ভক্ত। নিজের আইডিয়ালকে সাহায্য করতে সে ছবিটা দেখে তখনই চিনতে পারে যে গোলাপি চুলালা ওই মেয়েটার নাম হলো জিনা, যার সাথে তার একসময় রিলেশন ছিল। তারা এক মুহূর্তও দেরি না করে ক্যাপ্টেন কাংকে ফোন করে আর সেই ক্যাসিনোর দিকে রওনা হয় যেখানে জিনা কাজ করে। এদিকে অফিসে ক্যাপ্টেন কাং তখন সবার সাথে একজন নতুন মেম্বারের সাথে পরিচয় করে দিচ্ছিল, একজন তুখট ইনভেস্টিগার অফিসার লিগান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা জানতে পারলো যে সেই লম্বা মার্শাল আর্ট এক্সপার্টের নাম হলো জুন তাইগং, যে একসময় স্পেশাল ফোর্সের সদস্য ছিল আর অতিরিক্ত ঋণের দায়ে এসে চাকরি হারিয়েছিল। এখন পরিস্থিতি চরম উত্তেজনায় পৌঁছে গিয়েছে, তাই ক্যাপ্টেন কাং নতুন করে আবার দায়িত্ব ভাগ করে দেয়। হংমু আর গান উজাই জিনাকে গ্রেপ্তার করতে। কাং আর উজিন বের হয় সেই স্পেশাল ফোর্সের মেম্বার জুন তেগং এর মায়ের খোঁজে, আর বাকিরা ডার্ক ওয়েব ও সিসিটিভি ফুটেজ নিয়ে কাজে নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যেই কাং আর উজিন সেই জুন তেগং এর মায়ের বাড়িতে গিয়ে পৌঁছই। এখানেই আমরা জানতে পারি যে জুন হলো মাস্টারমাইন্ড বেকের রাইট হ্যান্ড। ক্যাপ্টেন কাং বেশ কৌশলে মায়ের সাথে কথা বলছিল, আর সেই সুযোগে উজিন জুনের মেয়ে মিনার সাথে খেলাধুলো শুরু করে। খেলার ছলে কয়েকটা কথা জিজ্ঞাসা করতেই উজিন জানতে পারে যে 3 দিন আগে জুন বাড়ি এসেছিল। এই তথ্যটা পাওয়ার পরে ক্যাপ্টেন কাং জুনের মায়ের উপরে চাপ সৃষ্টি করে, যাতে তিনি সত্যিটা বলে পুলিশকে সাহায্য করে। ঠিক এই সময়ে ইনভেস্টিগেটর লিগান সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে টার্গেটকে খুঁজে বের করে আর সাথে সাথেই ক্যাপ্টেন কাংকে রিপোর্ট করে। এর মাঝেই হঠাৎ মিনবামের ফোন আসে। তার গলার আওয়াজ শুনে আর সে এখন সুস্থ আছে বুঝতে পেরে সবার ভিতরে একটা নতুন করে জোশ চলে আসে। রাগে ফুঁসতে থাকা মিনবাম প্রতিজ্ঞা করে যে তিনি খুব শীঘ্রই ফিরে এসে সবকিছুর হিসাব চুকিয়ে নেবে। সেই রাতেই হংমু আর উজিনের দল ক্যাসিনোতে ধাওয়া করে। জিনা গাড়ি থেকে নামার সময় সেই ভক্ত জনজুন সবাইকে সতর্ক করে দেয় যে ভিতরে কিন্তু সব ভয়ঙ্কর অপরাধীদের আড্ডা। তাদের শক্তি কম থাকায় তারা ক্যাপ্টেন কাং আর উজিনকে ব্যাকআপের জন্য ডেকে নেয়। সেখানে পৌঁছিয়ে ক্যাপ্টেন কাং বিল্ডিং এর নকশা দেখে সব লোকজনকে পালানোর সব রাস্তাগুলো বন্ধ করে দিতে বলে। গান উ আর হোয়াংমু ভিআইপি রুমে ঢুকেই এক ঘুষিতে ওখানকার একটা মোটাসোটা সিকিউরিটি গার্ডকে কুপকাত করে দেয়। তাদেরকে দেখা মাত্রই জিনা অ্যালার্ম বাটনটা চাপ দিয়ে সেখান থেকে দৌড় দেয় আর একদল অস্ত্রসহ গুন্ডাদেরকে তাদের উপরে লেলিয়ে দেয়। গান উ তার দ্রুত ফুটওয়ার্ক ব্যবহার করে অনায়াসেই পাল্টা আক্রমণ চালিয়ে যায়। এমনকি কেউ তাকে ছুরি পর্যন্ত মারতে পারছিল না, কারণ তার স্পেশাল গ্লাভসের কারণে সেগুলো সব ঠেকিয়ে দিচ্ছিল। অন্যদিকে হোয়াংমু মার খেয়ে বেশ কোণঠাসা হয়ে পড়ে। বাইরে ওত পেতে থাকা উজিন দেখে যে জিনা ছুরি নিয়ে তার দিকে তেড়ে আসছে। সুযোগ পেয়ে সে এক আঘাতেই জিনাকে অজ্ঞান করে দেয়। জিনাকে ধরা মাত্রই টিম সাথে সাথে ওর ফোনটা বরজাপ্ত করে নেয়। তায়াং দ্রুত ফোনটা হ্যাক করে মেসেজগুলো চেক করে নিশ্চিত হয় যে জিনাই হলো মিনবামকে ড্রাগস খাইয়েছিল। শুধু তাই না, রাত 11টায় এন্টায়ার হোটেলে মাস্টারমাইন্ডের সাথে তার দেখা করারও কথা রয়েছে। তায়াং সাথে সাথেই হোটেলে ফোন করে রিসেপশনিস্টকে ভয় দেখিয়ে মাস্টারমাইন্ড বেকের ভাড়া নেওয়া সেই পেন্ট হাউসের খোঁজ বের করে নেয়। সাথে সাথেই পুরো টিমটা সেই দিকে রওনা হয়। এন্টায়ার হোটেলে তখন চেয়ারম্যান বেক একটা বিদেশি পার্টনারকে $50 মিলিয়ন ইনভেস্ট করার জন্য পাঠাচ্ছিল, যাতে গানুকে আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্টে নামাতে তার সাহায্য হয়।
কিন্তু টুর্নামেন্টটা অবৈধ আর মরণঘাতী হওয়ার কারণে সেই পার্টনারটা একটু দ্বিধাবোধ করছিল। ঠিক সেই মুহূর্তেই বেক রিসেপশনের কাছ থেকে খবর পাই যে পুলিশ এখানে তদন্ত করতে আসছে। ধরা পড়ে গিয়েছে বুঝতে পেরে তারা পালানোর আগে সেখানে একটা বোমা খাটিয়ে রেখে যায়। কিছুক্ষণের মধ্যেই সোয়াট টিম সেখানে এসে পৌঁছয়। ইনজুরির কারণে ক্যাপ্টেন কাং আমাদের হিরোকে এই মিশন থেকে আপাতত একটু দূরে থাকতে বলে। সোয়াট টিম দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে যে পেন্ট হাউসটা একদম ফাঁকা। ক্যাপ্টেন কাং লাইট জ্বালিয়ে চারিপাশটা সাবধানে চেক করতে থাকে। হঠাৎ একটা টবের গাছ সরাতেই ভেতরে বোমা দেখে তিনি একদম শিউরিয়ে ওঠে। সাহায্য চেয়ে চিৎকার করার আগেই নিচের তলা থেকে অপরাধীরা রিমোটটা টিপে বিস্ফোরণটা ঘটিয়ে দেয়, যার ফলে ভিতরে থাকা প্রায় সবাই মারা যায়। চোখের সামনে এই বিল্ডিংটা ধোয়া আর আগুনে ফেটে পড়তে দেখে গানু একদম হতাশ হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই চেয়ারম্যান বেকের আবার ফোন আসে। চারিদিকের এই অমানসিকতা আর প্রিয়জনদেরকে বাঁচাতে গানু বাধ্য হয়ে বেকের সেই মরণ খেলায় অংশ নিতে রাজি হয়ে যায়। বিস্ফোরণের পর ক্যাপ্টেন কাংকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যেই এই ভয়াবহ খবরটা মিডিয়াতে একদম দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমার্জেন্সি রুমের বাইরে বসে গানু একদম পুরো পাথর হয়ে গিয়েছিল। হুয়াংমু আর উজিনোর আগে একদম ফুঁসছিল। ভাইয়ের এই সর্বনাশের কথা শুনে মিনম্যামের মেজাজও একদম আগুন হয়ে যায়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মিনম্যাম তার প্রভাবশালী সৎবাবাকে ফোন করে আর চেয়ারম্যান বেককে আইনের হাতে তুলে দেওয়ার বদলে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য লোক চাই। অন্যদিকে জিনাকে নিয়ে হুয়াংমু আর উজিন মিলে জেরা শুরু করে। হুয়াংমু গোপন কোনো কথা শোনার জন্য যেই একটু নিচু হয়, অমনি জিনা তার কানে হঠাৎ করে একটা কামড় বসিয়ে দেয়। জিনার মুখে তখন শয়তানি হাসি দেখে হুয়াংমু একটা হাতুড়ি তুলে নেয় তাকে মারার জন্য। উজিনও রেগে গিয়ে এক হাত দিয়ে তার মুখ চেপে ধরে, কিন্তু জিনা জানতো মাস্টারমাইন্ডের নাম ফাঁস করলে তার কপালে মৃত্যু অনিবার্য, তাই সে কোনো মতেই মুখ খুলতে রাজি হচ্ছিল না। ঠিক তখনই সেখানে ইনভেস্টিগার লিগান এসে হাজির হয়। তিনি কোনো হিংস্র পথ না বেছে নিয়ে বরং ঠান্ডা মাথায় জিনার সাথে কথা বলতে শুরু করে। মাত্র দুটি বাক্য, লাভ আর ক্ষতি, এই দুটো হিসেব বুঝিয়ে দিতেই জিনার ইগো একদম মাটিতে মিশে যায় আর সে পুলিশের সাথে হাত মেলাতে রাজি হয়ে যায়। সে জানায় এই কাজের নির্দেশটাকে দিয়েছিল লিম্যান, যে এর আগে ইন্টেলিজেন্ট অফিসার ছিল। জিনা অবশিষ্ট থাকা ড্রাগসগুলো সেই অফিসারের হাতে তুলে দেয় আর লিম্যানকে ধরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। এই পরিস্থিতিতে আমাদের হিরো মানসিকভাবে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এই দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করে সে একাই সব দায়িত্ব নিতে চাইছিল। উজিন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে যে নিজেকে দোষ দিও না, বরং তোমার জন্যই আমরা নতুন করে বেঁচে থাকার পথ পেয়েছি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে একদম কান্নায় ভেঙে পড়ে আর এখন থেকে নতুন পথে চলার শপথ নেয়। পরের দিন সকালে নিজের প্রাইভেট বোর্ডে বসে চেয়ারম্যান বেক ম্যাচের শিডিউল ঠিক করতে ব্যস্ত ছিল। তায়ং সেই তথ্য হ্যাক করে সবাইকে জানিয়ে দেয় যে গানুর ম্যাচটা এই বৃহস্পতিবারেই হতে চলেছে। সবাই মিলে এখন এই বিপদ থেকে বাঁচার একটা পথ খুঁজছিল। ওদিকে হাসপাতালে ক্যাপ্টেন কাংয়ের জ্ঞান ফিরলে ডাক্তার জানায় যে তার মাথায় বেশ চোট লেগেছে। ডাক্তার তাকে একদম নড়াচড়া করতে বারণ করে, না হলে হয়তো তার অপারেশন করতে হতে পারে। কিন্তু ক্যাপ্টেন কাং শুধু মাথা নেড়ে সায় দিয়ে সবার নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে আবার নিজের দলের কাছে চলে আসে। ওদিকে হোটেলে বসে লিগান বেশ চিন্তিত ছিল, কারণ লিম্যানের কাছ থেকে এখনও কোনো উত্তর আসছিল না। এদিকে দেখা যায় গানু জগিং করে ফেরার পরে উজিন একটু হাঁপ ছেড়ে বাঁচে আর তাকে বলে দেয় যে এরপর থেকে কোথাও যেতে হলে যেন তাকে জানিয়ে যায়। ঠিক তখনই ক্যাপ্টেন কাংও ফোন করে হোটেলে এসে হাজির হয়, যা দেখে গানু একদম ইমোশনাল হয়ে পড়ে। সবাই মিলে দ্রুত একটা মিটিংয়ে বসে। ক্যাপ্টেন কাং দলটাকে আবারও দুই ভাগে ভাগ করে দেয়। একটা দল লিম্যানকে খুঁজবে আর অন্য দলটা অপরাধীদের উপরে নজর রাখবে। বৃহস্পতিবারের ম্যাচের আগে গানুর নিরাপত্তার কথা ভেবে সবাই থেকে হোটেলেই থাকতে বলে, কিন্তু ঠিক ওই সময় লিম্যানের একটা মেসেজ আসে। সে জিনাকে একটা ক্যাফেতে দেখা করতে ডাকে। পুলিশও সাথে সাথে জিনাকে নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায়, কিন্তু লিম্যান ছিল একদম দ্রুত শেয়াল। সে ওপর থেকে দেখেই বুঝে ফেলে যে জিনার আশেপাশে পুলিশ আছে। সে সাথে সাথে এই প্রমাণটা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জিনা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা মাত্রই একটা খুনি মোটরসাইকেলে করে এসে তার গলায় ছুরি চালিয়ে দিয়ে তাকে সেখানেই হত্যা করে দেয়। পুলিশের চোখের সামনে জিনা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। অবশেষে সেই মরণ টুর্নামেন্টের দিনটা চলে আসে। রাতে গানু ঠিক করা জায়গায় পৌঁছানো মাত্রই তাকে একটা বিশাল পরিত্যক্ত গুদামের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে চেয়ারম্যান বেক তার জন্য অপেক্ষা করছিল। লড়াই শুরু হওয়ার আগে বেক আমাদের হিরোর মন ভাঙার জন্য আজেবাজে সব কথা বলে তাকে উস্কানি দিতে থাকে, কিন্তু আমাদের হিরো সময় নষ্ট না করে ঠান্ডা গলায় বলে দেয় যে আমি এখানে টাকার জন্য আসিনি, লড়াই কখন শুরু হবে সেটা বল। পুরো ম্যাচটা তখন ডার্ক ওয়েবে লাইভ করা হচ্ছিল। বাইরে থেকে তাই ইন্টারনেটে পাগলের মতো তাকে খুঁজছিল। জানা গেল ম্যাচটা এক্ষুনি শুরু হবে। ওদিকে সিস্টেমের বাজির টাকাও হু হু করে বাড়ছিল। সবার টান টান উত্তেজনার মাঝে গানু রিংয়ের ভিতরে নামে। আমাদের হিরোর প্রথম প্রতিপক্ষ ছিল একটা ব্ল্যাক ফাইটার, যার হাত পা বেশ লম্বা লম্বা। এই সুবিধার কারণে সে শুরু থেকে এই গানুর উপরে একের পর এক হামলা করতে থাকে। গানু একদম শান্তভাবে হাত দিয়ে নিজেকে বাঁচাচ্ছিল আর প্রতিপক্ষের তালের উপরে একদম নিয়মিত নজর রেখে যাচ্ছিল। সুযোগ পাওয়া মাত্র এই গানু হঠাৎ নিজের ভঙ্গি পাল্টিয়ে এমন একটা পাল্টা ঘুষি বসায় যে সেই এক ঘুষিতেই প্রতিপক্ষটা নক আউট হয়ে যায়। ক্যামেরার ফুটেজ দেখে ক্যাপ্টেন কাং তার জহুরি চোখ দিয়ে ফ্রেমের এক কোণার একটা চিহ্ন দেখতে পাই, যেটা দেখে সে ধরে ফেলে যে আসলে এই জায়গাটা কোথায় আছে। এদিকে রিংয়ের ভিতরে দ্বিতীয় লড়াইটা শুরু হয়। এবার গানুর প্রতিপক্ষ ছিল একটা ন্যাড়ামাতার লোক, যার পিঠে পুরো ট্যাটু ভরা। আগের প্রতিপক্ষের মতো সে একদম সোজাভাবে লড়ছিল না, বরং খুব নোংরাভাবে মারপিট করছিল। সে বারবার গানুকে জড়িয়ে ধরছিল যাতে তার দম বন্ধ হয়ে আসে। দুজনেই একে অপরের উপরে চড়াও হয়, কিন্তু গানু তার অসাধারণ দক্ষতার জোরে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। সে লোকটার একদম দুর্বল জায়গায় কতগুলো মারাত্মক ঘুষি বসিয়ে দেয় আর তাকে ধীরে ধীরে ধরাশায়ী করে ফেলে।
পুরো ফর্মে থাকা জ্ঞানু এবার আঙুল উঁচিয়ে সরাসরি চেয়ারম্যান বেককেই চ্যালেঞ্জ করে বসে। বেকও একদম দমে যাওয়ার পাত্র না, সে শার্টের বাটন খুলে একদম সরাসরি রিংয়ে নেমে পড়ে। অপরাধ জগতের দীর্ঘ অভিজ্ঞতার কারণে বেকের লড়াইয়ের দক্ষতা একদম পুরো টপ লেভেলের। সে এতটাই হিংস্রভাবে আক্রমণ করছিল যে এক পর্যায়ে জ্ঞানুও হিমশিম খেয়ে যাচ্ছিল। তবে আমাদের হিরো ঠিকই একটা সুযোগ বের করে নেয়। জ্ঞানু এমন এক জোরালো ঘুষি চালায় যে বেকের মুখ ফেটে রক্ত বেরোতে থাকে, আর সেই রক্তেই ওর চোখের দৃষ্টিটা একটু ঝাপসা হয়ে আসে। এরপর দুজনের মধ্যে চলে হাড়ভাঙা মারপিট। হঠাৎ বেক জ্ঞানুর মুখ চেপে ধরে তাকে মাটিতে আছাড় মারে। সুবিধাজনক অবস্থায় গিয়ে বেক জ্ঞানুর একটা হাত মোটকে দেয়, যার ফলে জ্ঞানুর ডান হাতটা একদম অকজ হয়ে যায়। এক পর্যায়ে কোনো মরণ কামড় না দিতে পারায় জ্ঞানু বেকের এই হিংস্র আচরণের সামনে আর পেরে উঠছিল না। ঠিক যখন বেক তাকে শেষ করে দেওয়ার জন্য চূড়ান্ত আঘাতটা করতে যাবে, তখনই দরজা ভেঙে ক্যাপ্টেন কাংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভেতরে ঢুকে পড়ে। পুলিশকে দেখা মাত্র এই জ্ঞানু শরীর ছেড়ে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার চোখ খুলে সে নিজেকে হাসপাতালে দেখতে পায়, আর তার পাশেই একদম উজিন বসে রয়েছে। ভাইকে জেগে উঠতে দেখে উজিন খুশি মনে তার হাতটা চেপে ধরে বলে যে আমরা একসাথেই বাঁচবো আর একসাথেই মরবো, ভবিষ্যতে যাই ঘটুক আমাকে সবসময় সঙ্গে নিয়ে যাবি। তবে সত্যি বলতে বন্ধুরা, এই সিনটা সত্যিই অনেকটা ইমোশনাল ছিল। অন্যদিকে মিটিং রুমে বসে পুলিশ চেয়ারম্যান বেকের সব খবরাখবর জোগাড় করছিল। ওই সময় বেক তার একটা বিদেশি পার্টনারের সাথে তর্কে লিপ্ত ছিল। গত রাতের ম্যাচের পর ওই পার্টনার $500 মিলিয়ন বিনিময়ে 51% শেয়ার কিনতে রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত দেয়, জ্ঞানুকে নিজে এসে 3 বছরের লড়াইয়ের একটা কন্ট্রাক্ট সই করতে হবে। শুধু তাই না, যেহেতু একটা টুর্নামেন্টে একজনই চ্যাম্পিয়ন থাকতে পারে, তাই বেককে রিংয়ে গিয়ে জ্ঞানুর কাছে হার স্বীকার করতে হবে। এই কথাটা শোনা মাত্রই বেক রাগে ফেটে পড়ে চিৎকার করে বলে যে সে তার শেয়ার বিক্রি করবে না, আর ভবিষ্যতে যদি সেই পার্টনারকে সামনে পায় তবে তাকে মেরেই ফেলবে। রাগের মাথায় সে তার কম্পিউটারটাও আছাড় মেরে ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তেই তার একটা চেলা এসে তাকে আরও একটা খারাপ খবর দেয়। জানা গেল বেকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে, যার মানে হলো সাউথ কোরিয়ায় ওর থাকাটা আর একদম নিরাপদ হবে না। এটা বুঝতে পেরে সে তার চেলাদেরকে হুমকি দেয় যে কোনোভাবেই হোক জ্ঞানুকে কবজা করতে, কারণ জ্ঞানুর মতো টাকা বানানোর ম্যাচিংকে সে যে কোনোভাবেই হাতছাড়া হতে দিতে পারে না। চেয়ারম্যান বেকের অ্যারেস্ট ওয়ারেন্টের খবরটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। বেকের লোকেরা গত 4 দিনের মধ্যে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার জন্য একটা প্রাইভেট প্লেনেরও ব্যবস্থা করে ফেলে, কিন্তু হার স্বীকার না করে বেক 900 মিলিয়ন ইয়ন খরচ করে এস ক্লাস র্যাঙ্কের 3 জন খুনি ভাড়া করে জ্ঞানুর মাকে অপহরণ করার জন্যে। যেহেতু এটা একটা বিশাল অঙ্কের টাকা, তাই নজরদারির জন্য সে আরও 2 জন লোক ঠিক করে, আর সাথে নিজেরও 2 জন লোক পাঠিয়ে দেয় এই পুরো ব্যাপারটাকে সামলানোর জন্য। ঠিক সেই সময় পুলিশ একটা ফাঁদ পাতে। সেই পুরনো স্পেশাল ফোর্সের অফিসার জুনতেগং, যে বেকের রাইট হ্যান্ড, তাকে খবর দেওয়া হয় যে তার মেয়ে একটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি রয়েছে। খবরটা শোনা মাত্রই সে ঝড়ের গতিতে হাসপাতালের দিকে রওনা হয়, কিন্তু আসলে এটা ছিল ক্যাপ্টেন কাংয়ের সম্পূর্ণ পরিকল্পিত একটা ফাঁদ। জুন কেবিনে ঢোকা মাত্রই পুলিশ তাকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে আর অন্য হাতে অস্ত্র উঁচিয়ে ধরে সে লড়াইয়ের জন্য একদম তৈরি। পরিস্থিতি তখন একদম পুরো চরম উত্তেজনায়, কিন্তু ক্যাপ্টেন কাং বিন্দুমাত্র না ঘাবড়িয়ে তার সাথে কথা বলতে শুরু করে। নিজের মেয়ের বয়সী মিনার প্রতি মায়া আর একজন বাবার আবেগ দিয়ে তিনি জুনের মনটা একেবারেই গলিয়ে ফেলে। শেষমেশ জুন পুলিশের সাথে হাত মিলিয়ে থানায় যেতে রাজি হয়ে যায়। তবে থানায় গিয়েও সে মুখ খুলতে বা গোপন কোনো তথ্য দিতে রাজি হচ্ছিল না। তার এই নিরাপত্তা দেখে ইনভেস্টিগার আর হোয়াং মু বেশ চটে যায়। তিনি জুনকে তার স্বার্থপরতা আর দায়িত্বহীনতার জন্য কড়া ভাষায় গালি দেয়, আর মনে করে দেয় যে তার কারণেই আজ তার মেয়ে আর তার পরিবারকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। হোয়াং মুয়ের এই তীক্ষ্ণ কথাগুলো জুনকে একদম ভেতর থেকে নাড়িয়ে তোলে। শেষমেশ সে একটা শর্ত দেয়, যদি পুলিশ তার পরিবারকে বেকের হাত থেকে পুরোপুরি বাঁচানোর গ্যারান্টি দেয় তবে সবকিছু বলে দেবে। ক্যাপ্টেন কাং ও সাথে সাথে তার এই দাবিটা মেনে নেয় আর বলে যে তার পরিবারের পুরো দায়িত্ব এখন পুলিশের। এরপরে জুন এখানে আসল তথ্যটা ফাঁস করতে শুরু করে। সে জানায় বেক এখন হান নদীর ওপরে একটা বোর্ডে লুকিয়ে আছে। সেখান থেকে পালানোর জন্য সে 3টে ঘাটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে, আর নিরাপদ সিগন্যাল পেলেই সে নিজের বোর্ড নিয়ে মাঝ নদীর দিকে রওনা দেবে। পুলিশ এখানে জানতে চায় যে এন্টায়ার হোটেলের রেডের খবরটা আগেভাগেই বেক কিভাবে জানতে পেরেছিল। তখনই সে ফাঁস করে দিল যে পুলিশের ভিতরে একজন গুপ্তচর আছে যে বেককে সব খবরাখবর পাচার করত, আর সেই জিনাকে মারারও হুমকি দিয়েছিল। শুধু তাই না, জুন সাবধান করে দেয় যে পুলিশের ভিতরে বেকের অনেকগুলো গুপ্তচর আছে। সবশেষে সে এখানে বেকের ভয়ঙ্কর পরিকল্পনার কথাটা ফাঁস করে দেয়। সে জ্ঞানুর মাকে কিডন্যাপ করে জ্ঞানুকে থাইল্যান্ডে নিয়ে যেতে চায়, যাতে পুরো পৃথিবীর সামনে জ্ঞানুকে হারিয়ে সে তার অপমানের বদলা নিতে পারে। কথাবার্তার মাঝেই বেক জুনের কাছে ফোন করে খবরাখবর নেওয়ার জন্য। জুন তখন মিথ্যে বলে দেয় যে তার মেয়ের ব্রেনের এমআরআই হচ্ছে, তাই বেক আর কিছু সন্দেহ না করে দ্রুত ফোনটা রেখে দিয়ে তাকে দলের কাছে ফিরে আসতে বলে। জুন সত্যিই পুলিশের পক্ষে চলে এসেছে দেখে ক্যাপ্টেন কাং খুব খুশি হয়ে তার সাথে হাত মিলিয়ে নেয়। ওদিকে সেই মারাত্মক লড়াইয়ের পরে জ্ঞানুর অবস্থাও খুব একটা ভালো না। তার ক্ষত এতটাই গভীর ছিল যে ডাক্তার তাকে আরও কিছু পেন কিলার নিতে বলল, কিন্তু জ্ঞানু তা না নিয়ে সোজা মিনবামের সাথে দেখা করতে যায়। মিনবাম অনেকদিন হাসপাতালে আটকে থাকায় একদম হাঁফিয়ে উঠেছিল, তাই সে জ্ঞানুকে সেখানে বিশ্রাম নিতে বলে নিজে অন্য একজনের সাথে দেখা করতে বের হয়ে যায়। যে লোকটার সাথে সে এখন দেখা করতে যাচ্ছে তার নাম বন্ধুরা চো সেজং। ইনি একজন উকিল, যার সাথে তার প্রভাবশালী সৎ বাবা তার পরিচয় করিয়ে দিয়েছিল। এই চো সেজং তখন তার চেলাদের সাথে আড্ডা দিচ্ছিল আর তাদেরকে কোড নেম দিচ্ছিল। ঠিক সেই সময় মিনবাম ফোন করে জানায় যে রেকর্ডিং শুরু হতে যাচ্ছে। আসলে মিনবাম জুনের সাথে বেকের কেস নিয়ে গল্প করার ভানে কৌশলে সব তথ্য জেনে নিচ্ছিল, যাতে করে সেজং পুরো কথোপকথনটা প্রমাণ হিসেবে রেকর্ড করে নিতে পারে। আসলে বেকের গ্যাংকে শুধু আইনের হাতে তুলে দিয়ে মিনবাম নিশ্চিত হতে পারছিল না, তাই তিনি ঠান্ডা মাথায় জানায় যে তিনি কিছু আন্ডারগ্রাউন্ড এজেন্ট ঠিক করেছে, যারা এই অপরাধীর বিচারের কাঠগড়ায় তোলার আগে সরাসরি খতম করে দেবে। মিনবামের কথা এখানে একদম পরিষ্কার, এই ঝামেলা চিরতরে মেটানোর জন্য সে বেককে খুন পর্যন্ত করতে পারে।
অন্যদিকে গানউ আর উজিন নিজেদের ভিতরে আলোচনা করছিল, যেখানে উজিন একটা দারুণ খবর নিয়ে আসে। সে জানতে পেরেছে তার বাবার পুরনো একটা সহকর্মী আসলে সেই মার্শাল আর্ট ওস্তাদ যিনি বছরখানেক আগে বেককে লড়াই শিখিয়েছিল। ওস্তাদের কাছ থেকে জানা গিয়েছিল যে বেক জন্মগতই ট্যালেন্টেড, কিন্তু সে ভীষণ নিষ্ঠুর আর অহংকারী। এটা শোনার পরে উজিনের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে ঠিক করে ওই ওস্তাদের সাথে যোগাযোগ করে বেকের লড়াইয়ের ধরন সম্পর্কে সবটা জেনে নেবে, আর একই সাথে তাকে হারানোর পাল্টা কৌশলও তৈরি করবে। আগের লড়াইয়ের ভিডিওটা বারবার দেখার সময় উজিন নিজেও বেকার অহংকার দেখে একদম পুরো অবাক হয়ে যায়। গানুও স্বীকার করে যে সে লড়াইয়ের সময় এতটাই দিশাহারা হয়ে গিয়েছিল যে কিভাবে পাল্টা আক্রমণ করছিল সেগুলো তার নিজেরই মনে নেই। দুই ভাই মিলে ঠিক করে তারা তাদের পুরনো ইন্সট্রাক্টরের সঙ্গে দেখা করতে যাবে। যাওয়ার আগে তারা বাড়িতে মায়ের হাতে রান্না পেট পুরে খেয়ে গেল। দুই ছেলের শরীরে এত বেশি চোটের দাগ দেখে মা একদম ভিতর থেকে ভেঙে পড়ে। ওদিকে রাতে বেককে ধরার জন্য পুলিশের দুটো টিম তৈরি হয়। তবে তায়ং চিন্তিত ছিল যে শুধু একটা ইনভেস্টিগেশন টিম দিয়ে বেকের মতো মাস্টার মাইন্ডকে ধরাটা হয়তো সম্ভব হবে না। তার উপরে পুলিশের ভিতরে লুকিয়ে থাকা গুপ্তচর যদি খবর ফাঁস করে দেয় তবে কাজটা আরও অসম্ভব হয়ে পড়বে। সে বুদ্ধি দেয় অন্য এলাকার পুলিশদেরও সাহায্য নিতে। তার সন্দেহ ছিল বেকের ঘুষের জাল হয়তো সেই অন্য এলাকার পুলিশ অব্দি পৌঁছয়নি হবে। জেরা শেষ করার পরে জুন আবার বেকের সেই বোর্ডে ফিরে যায় নিজের আন্ডারগ্রাউন্ড কাজগুলো চালিয়ে যাওয়ার জন্যে। ঠিক সেই সময় বেক তার চালাদের কাছ থেকে খবর পায় যে ডিয়াগো ম্যাচের শিডিউলটা তৈরি হয়ে গিয়েছে। বেক এখানে জুনকে সাবধান করে দেয় সেজন্য নিজেকে তৈরি রাখে, কারণ এবারকার জন্য তারা খুব লম্বা সময়ের জন্য পালাতে যাচ্ছে। পরের দিন সকালে তায়ংয়ের অনুরোধে অন্য এলাকার ক্রাইম ইনভেস্টিগেশন টিমও এসে পৌঁছয়। দুই টিম মিলে নতুন করে আবার অপারেশনের ছক কষতে শুরু করে। ক্যাপ্টেন এম সবাইকে সতর্ক করে দেয় যে অন্য টিমের কোনো অপরিচিত কাউকে দেখলে তারা সবাই যেন ভীষণ সতর্ক থাকে, যাতে বেকের কোনো ইনফরমেশনও ভেতরে ঢুকে না পড়ে। পুলিশের 3টে টিম দ্রুত নিজেদের পজিশন নিয়ে নেয় আর টার্গেটের পাদে ফা দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই একটা সন্দেহজনক গাড়ি নজরে আসে। বেকের একজন চেলা একটা ছোট্ট ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট রেখেছিল আর পুলিশ সেখানেই হানা দিয়েছে। চারিদিকে পুলিশ দেখে বেক বুঝে ফেলে যে সে ফাঁদে পড়ে গিয়েছে। সে সাথে সাথেই একটা সার্জিক্যাল ছুরি হাতে তুলে নিয়ে লোকজনদেরকে জিম্মা করার চেষ্টা করে। চারপাশ থেকে পুলিশ থেকে বন্দুক গুছিয়ে ঘিরে ধরলেও সে একদম দমে যায় না, উল্টে তেড়ে গিয়ে একজন পুলিশ অফিসারের হাতে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তাকে মাটিতে ফেলে দিয়ে দরজায় দাঁড়ানো অফিসারদেরকে লাথি মেরে সরিয়ে দিয়ে আবার আক্রমণ শুরু করে। বেক আবারও কাঁচি তুলে নিয়ে বিদ্যুতের গতিতে একের পর এক অফিসারদের উপরে আঘাত করতেই থাকে। তার অবিশ্বাস্য গায়ের জোর আর হিংস্র ভাবের সামনে একা বেকের হাতেই অনেকগুলো পুলিশ অফিসার সেখানেই ঘায়েল হয়ে যায়। লড়াইটা থামলো তখন যখন 3জন পুলিশ অফিসার একসাথে মিলে টিজার গান চালালো আর তাকে শক দিয়ে মাটিতে লুটিয়ে ফেললো। পুলিশের গাড়িতে বসে বেক বুঝতে পারলো যে তার সবথেকে কাছের মানুষটাই তাকে ধোকা দিয়েছে। বিপদ বুঝে বেকের বাকি চালারা তাকে বাঁচাতে আসছিল, কিন্তু ভাড়াটে খুনিগুলো হুট করে গাড়িটা থামিয়ে দেয়। তাদের একদম সাফ কথা, টাকার পরিমাণ আরও না বাড়লে তারা এখান থেকে এক পাও নড়াবে না। বাধ্য হয়ে সেই সবুজ চুলালা হ্যাকার লোকটা তাদেরকে 5টা বিটকয়েন দেয়। টাকা পাওয়া মাত্রই খুনিরা 200 মিলিয়ন ইয়নের লোভে আরও বেশি লোকজন জোগাড় করে ফেলে। টাকার লোভে অন্ধ হয়ে একটা ট্রাক ড্রাইভার উল্টো পথে গাড়ি চালিয়ে পুলিশের গাড়িকে সোজা এসে ধাক্কা মারে। গাড়ির ভেতর থেকে এই দৃশ্যটা দেখে বেকের মুখে তখন একটা শয়তানি হাসি ছিল। পুলিশের গাড়িটা কোনো মতে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেও ম্যানহোলে লুকিয়ে থাকা খুনিরা কাঁচ ভেঙে তার বসকে উদ্ধার করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি সামলাতে গুলি চালালেও সেই হট্টগোলের সুযোগেই বেক সেখান থেকে বেরিয়ে আসে আর একটা অফিসারের গলা চেপে ধরে তাকে জিম্মা করে ফেলে। ক্যাপ্টেন মেন নিজের টিজার গানটা ব্যবহার করে তাকে কোনো মতে আটকানোর চেষ্টা করে। এর মধ্যেই বাইকে করে 2জন খুনি এসে ছুরি দিয়ে পুলিশের উপরে চড়াও হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে জুন তার হাতের হাতকড়াটা খুলে দিতে বলে, যাতে সেও কিছুটা সাহায্য করতে পারে। একই সাথে হুয়াংমুও লড়াইয়ে নেমে পড়ে। জুন নিজেকে কোনো মতে বাঁচালেও খুনিদেরকে দমাতে পারছিল না। হুয়াংমুয়ের অবস্থা খুব একটা ভালো না, সে বারবার মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল। অবশেষে জুন তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজনকে কুপকাত করে ফেলে। অন্যদিকে হুয়াংমুও সুযোগ বুঝে একটা খুনির হাত মোটকে দিয়ে তার হাতের ছুরিটা ফেলে দেয়। যখন সবাই এই খুনিদেরকে সামলাতে ব্যস্ত তখনই বেক ক্যাপ্টেন মেনের কবজা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আসে। সে ক্যাপ্টেনের মুখে লাথি মেরে তাকে অজ্ঞান করে দেয় আর কাছের একজনকে দিয়ে নিজের হাত করার লকটাও খুলিয়ে ফেলে। এরপরে সে তার বেঈমান চালাকে উচিত একটা শিক্ষা দিতে শুরু করে। হুয়াংমু বাধা দিতে গেলেও বেক তাকে সেখানেই মেরে লুটিয়ে ফেলে। এরপর শুরু হয় বেক আর জুনের ভিতরে একটা ভয়ানক লড়াই। যেহেতু জুন অনেকদিন বেকের সাথে কাজ করেছে তাই সে বেকের অনেকগুলো চাল বোঝে, কিন্তু শয়তান বেক দ্রুতই লড়াইয়ে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জুনের মুখে একের পর এক ঘুষি মেরে তাকে একদম নক আউট করে দেয়। তাতেও রাগ না কমায় আদমরা জুনের মুখে সে নিয়মিত লাথি মেরেই যাচ্ছিল। এতেই বোঝা যায় এই লোকটা কতটা হিংস্র। এই ঘটনার আগেই বেকের লোক পুলিশকে ঘুষ দিয়ে গানুর সেই সেফ হাউসের ঠিকানাটা বের করে নিয়েছিল। তারা বিল্ডিংয়ের ভেতরে ঢুকে জ্যামার চালিয়ে বাইরের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। একই সাথে সিকিউরিটি গার্ডের উপরে হামলা করে। বডিগার্ডদেরকে একের পর এক লুটিয়ে পড়তে দেখে উজিনা শান্ত থাকতে পারলো না। সে তেড়ে গিয়ে তাদের সামনে দাঁড়ায়, যেটা দেখে সেই টাকমাথা বক্সারটা বেশ উত্তেজিত হয়ে পড়ে। উজিনের শক্তি কমিয়ে দেওয়ার জন্য প্রথমে একটা মোটাসোটা ফাইটারকে পাঠানো হয়। লোকটার গায়ের জোর আর স্টেমিনা এতই বেশি ছিল যে তাকে হারাতে উজিনের বেশ খানিকক্ষণ সময় লেগে গেল। এরপরে ওই টাকমাথা উনবাম নিজেই উজিনের মুখোমুখি হয়। দেখতে দেখতে দুজনের ভিতরে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, কিন্তু সামান্য অসাবধানতায় ওই টাকমাথাটা উজিনকে তুলে একদম সজোরে দেয়ালের সাথে আছাড় মারে। উজিনের দম যখন প্রায় বন্ধ হয়ে আসছিল ঠিক তখনই ছেলের এই অবস্থা দেখে গানুর মা ঘর থেকে বেরিয়ে আসে। তিনি কাঁদতে কাঁদতে ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করে আর বলে যে তার বিনিময়ে সে তাদের সঙ্গেও যেতে রাজি আছে। উদ্দেশ্য সফল হয়, টাকমাথাটা উজিনকে ছেড়ে দিয়ে মাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর পেছনে পড়ে থাকে শুধু উজিনের সেই অসহায় চিৎকারগুলো। অন্যদিকে বেকের সাথে সেই ভয়ঙ্কর লড়াইয়ের পরে লিগান মরক ঘরে দাঁড়িয়ে তার সহকর্মীদের লাশ দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে। ক্যাপ্টেনের অবস্থাও এখন খুব একটা ভালো না, তারও অপারেশন চলছে। এই ভয়াবহ খবরটা শুনে মিনবাম সোজা হাসপাতালে ছুটে আসে। রাগে তার শরীর একদম কাঁপছিল, মনে হচ্ছিল অপরাধীদেরকে পেলে সে একদম কাঁচা চিবিয়ে খেয়ে নেবে।
মায়ের অপহরণের পরে রক্তাক্ত অবস্থায় উজিন সোজা দৌড়িয়ে গানুর কাছে আসে আর পুরোটা খুলে মেলে বলে। জানা গেল উনবাম নামে সেই টাকমাতা লোকটা তার মাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। ভাইয়ের এই করুণ অবস্থা দেখে গানু তাকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারল না। পরের দিন লিগান ইনভেস্টিগেশন ব্যুরো চিফের সাথে দেখা করে। তিনি অনুরোধ করলেন যেন জুনের পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিফ ঠান্ডা মাথায় সেই অনুরোধটা উড়িয়ে দিল। বলল জুন নিজেই একজন আসামি, তাই তার পরিবারের নিরাপত্তা দেওয়ার কোনো দরকারই নেই। আর কিছু কথা বলার সুযোগ না পেয়ে লিগান সেখান থেকে বেরিয়ে এলো। এরপরে তিনি গানুকে ফোন করে সবকিছু জানালো। বলল যে জুনের পরিবারকে বাঁচানোর ক্ষমতা একমাত্র এখন তারই আছে। একই সাথে তিনি পরামর্শ দিলেন যে তারা যেন সবাই তার সাথে থাকতে চলে আসে। অন্যদিকে মিনবাম কোম্পানিতে ফিরে যায় আর খোঁজ পায় যে বেক একটা নির্জন এলাকায় লুকিয়ে রয়েছে। এখানেই উকিল চু একটা চাল চাললো। বেককে বাইরে বের করে আনার জন্য সে বিশাল অঙ্কের একটা বাজির প্রস্তাব দিল। দুই পক্ষ 100 মিলিয়ন বাজি ধরবে আর যে জিতবে সব টাকা তার। মিনবাম জানতো বেক এতটাই অহংকারী যে গানুর দেওয়া এই চ্যালেঞ্জটা সে কিছুতেই ফেরাতে পারবে না। সেই দিন সন্ধ্যায় গানু তার সিনিয়রের সাথে দেখা করতে যায়। অনেক কিছু হারানোর পরে দুই ভাই একে অপরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছিল না। পরের দিন সকালে গানু আর উজিন নতুন একটা বাড়িতে গিয়ে ওঠে আর লিগান সেখানে জুনের মা আর তার মেয়েকেও নিয়ে আসে। উজিনকে দেখা মাত্র এই ছোট্ট মিনা দৌড়িয়ে এসে তার গলা জড়িয়ে ধরে। মনে হচ্ছিল যেন সে একটু আশ্রয় পেয়েছে। বিকেলে মিনবামের দল একটা জরুরি মিটিংয়ে বসলো। মিনবাম জানালো সে তার সব যোগাযোগ কাজে লাগিয়ে বেকের বিদেশে পালানোর সব ধরনের রাস্তা সে বন্ধ করে দিয়েছে। একই সাথে সে গানুকে জিজ্ঞাসা করলো সে বেককে হারাতে পারবে কিনা। হারানোর মতো আর কিছুই বাকি নেই ভেবে আমাদের হিরো যে কোনো রকমের চ্যালেঞ্জ এখন মেনে নিতে রাজি হয়ে যায়। সেদিন রাতে সবাই যখন দুশ্চিন্তায় মগ্ন তখনই বাড়ির সামনে একটা মোটরসাইকেল এসে থামে। গানু আর উজিনোর সাথে সাথেই বাইরে বেরোয় ব্যাপারটা চেক করার জন্য। দেখা যায় লোকটা যখন হেলমেটটা খোলে তখন দুই ভাই কান্নায় ভেঙে পড়ে। লোকটা আসলে আর কেউ না, গানু আর উজিনের বড় ভাই। এরপরে তিন ভাই মিলে ঘরে বসলো কথা বলার জন্য। উজিন কাঁদতে কাঁদতে তাদের উপরে ঘটে যাওয়া সব বিপদের কথাগুলো বলতে শুরু করলো। বড় ভাই শান্তভাবে সবটা শোনার পরে শেষমেশ সে নিজের পরিচয় দেয়। তিনি জানান বিদেশে থাকার সময় টিকে থাকার জন্য তাকে অনেক ধরনের কাজ করে বেঁচে থাকতে হয়েছে। এমনকি তিনি একজন প্রফেশনাল ভাড়াটে খুনি হিসেবেও কাজ করেছে। তিনি যখন প্রমাণ দেখায় যে তিনি একজন এস ক্লাসের শিকারী তখন দুই ভাই একদম তাজ্জব হয়ে যায়। এরপরে তারা নিচে নেমে লিগানের সাথে কথা বলে। বড় ভাইয়ের চোখের খুনি দৃষ্টি দেখে লিগান নিজেও থতমত খেয়ে যায়। বড় ভাই ঘোষণা করে যে এবার সে নিজেই সব হিসেব চুকিয়ে নেবে। নিজের সামর্থ্য বোঝাতে তিনি জ্যাকেটটা খুলে দেখান। দেখা যায় তার শরীরে অসংখ্য মারাত্মক অস্ত্র লুকানো রয়েছে। সেই রাতেই বড় ভাই অপরাধী চক্রান্তের ডাক্তারের ঘরে ঢুকে হানা দেয়। ডাক্তারকে কোনো সুযোগ না দিয়েই চোখের পলকেই তিনি ডাক্তারকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। আর সে মুখ খুলতে না চাইলে তাকে ছুরি দিয়ে মারাত্মক জেরা শুরু করে আর সব তথ্যগুলো আদায় করে নেয়। অন্যদিকে সন্ধ্যেবেলায় বেকের দল পালানোর জন্য এয়ারপোর্টে পৌঁছই। তাদের একজন চেলা আগে গিয়ে তদন্ত করে দেখে যে এয়ারপোর্টে পুলিশ আগে থেকেই ওত পেতে রয়েছে। ফিরে এসে খবরটা দিতেই বেকের আগেভাগে তার গলা চেপে ধরে আর হুমকি দেয় যে এবার যদি কোনো ভুল হয় তাহলে তার পুরো পরিবারকে সে ধ্বংস করে দেবে। এই ঘটনার কিছুক্ষণ পর মিনবামের দলের লোক তাদের পরিকল্পনা অনুযায়ী লিম্যানকে ফোন করে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ দেয়। অনেক টালবাহানার পর লিম্যান অবশেষে ফোনটা বেকের হাতে তুলে দেয়। মিনবাম যখন সরাসরি দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিল, বেক তখন নিজের রাগ আর সামলাতে পারলো না। সে গানুর মাকে ক্ষতি করার হুমকি দিয়ে ভেবেছিল মিনবাম হয়তো ভয় পাবে, কিন্তু উল্টে মিনবাম তাকে কড়া ভাষায় ধমক দিয়ে ফোনটা কেটে দিলে বেক একদম পুরো হকচকিয়ে যায়। চরম ক্ষিপ্ত হয়ে বেক গানুর মায়ের ওপরে চড়াও হতে গেলে লিম্যান ঠিক সময় মতো এসে তাকে থামিয়ে দেয়। লিম্যান বুঝিয়ে বলে যে এটা তাদের পালানোর জন্য শেষ সুযোগ, তাই সে বেককে শান্ত করে আর মিনবামকে পাল্টা ফোন করে। 100 বিলিয়ন ইয়নের বাজির বদলে লিম্যান নতুন একটা শর্ত দেয়। সে বলে যে যদি গানুর দল জেতে তবে তার মাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি বেক জেতে তবে 100 মিলিয়ন ইয়ন আর নিরাপদে পালানোর জন্য একটা প্লেনেরও ব্যবস্থা করে দিতে হবে। নিজেদের অবস্থা বেগদিক দেখে মিনবাম অনিচ্ছা সত্ত্বেও তার এই শর্তে রাজি হয়ে গেল। দুই পক্ষ মিলে ঠিক করলো যে 10 দিন পরে এই মরণবাসন লড়াইটা হবে। লিম্যানও এই চুক্তির কথাটা গিয়ে চেয়ারম্যান বেককে জানায়। চেয়ারম্যান বেকও এটা শোনার পরে তাতে রাজি হয়ে যায়। এরপরে গানু আর উজিন মিলে জান প্রাণ দিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। পরের দিন সকালে দুই ভাই মিলে একটা পুরনো মার্শাল আর্ট স্কুলে পৌঁছই। সেখানকার মাস্টার হোয়াং ডং হো তাদেরকে দেখেই চিনতে পারে যে এই হলো সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এখানে তিনি জানান যে একসময় বেককে তিনিই লড়াই শিখিয়েছিল। যখন তিনি জানতে পারে যে তার সেই পুরনো ছাত্র গানুর মাকে অপহরণ করেছে, তখন তিনি গানুকে ট্রেনিং দিতে রাজি হয়ে যায়। একই সাথে এটাও শেখাতে চায় যে কিভাবে তার আক্রমণকে ঠেকানো যায়। এরপরে শুরু হয় তাদের ট্রেনিং। ওস্তাদ জি বেকের ট্রেনিংগুলো বিশ্লেষণ করতে শুরু করে। তিনি দেখান বেকের ডান হাতের ঘুষিটা যেমন বিদ্যুতের গতির মতো, তেমনই বাম হাতের ঘুষিটাও একদম পুরো হাড় কাঁপানো জোর। যেহেতু উজিন একবার বেকের মার খেয়েছে, তাই সেই বিপদের কথাটা খুব ভালো করেই জানতো। মাস্টার এখানে আরও জানান যে বেক লড়াইয়ের মাঝখানেই প্রতিপক্ষের চালগুলো বুঝে নেওয়ার ক্ষমতা রাখে। গানুর বোঝার সুবিধার জন্য ওস্তাদ জি প্র্যাকটিক্যাল লড়াইয়ের মাধ্যমে তাকে সবকিছু বুঝিয়ে দেয়। আমাদের হিরোর দক্ষ প্রতিভা থাকায় সে মাত্র 2 মিনিটের ভিতরেই বেকের মোক্ষম চালগুলো কাউন্টার করতে শিখে ফেলে। অন্যদিকে আমরা দেখি খুনিদের গ্যাংয়ের ভিতরে একটা খবর ছড়িয়ে দেওয়া হয়। একটা নির্দিষ্ট বিল্ডিং পাহারা দেওয়ার জন্য তাদেরকে 20 জন লোক লাগবে। গানুর বড় ভাই খবরটা পেতেই বুঝে ফেলে যে গানুর মা হয়তো এই বিল্ডিংয়েই আটকানো রয়েছে, তাই তাদেরকে এত সিকিউরিটি দরকার। সেও এই সুযোগে ওদের টিমের ভিতরে ঢুকে পড়ে। অবশেষে সেই চূড়ান্ত লড়াইয়ের আগে সবাই মিলে শেষবারের মতো একটা মিটিংয়ে বসে। ঠিক সময় মতো তাইং সিকিউরিটি সিস্টেম হ্যাক করবে, আর গানুর বড় ভাই সেই হট্টগোলের সুযোগ নিয়ে খুব সহজেই গানুর মাকে উদ্ধার করে নিয়ে আসবে। একই সাথে ঠিক করা হয় মিনবাম আর লিগান বাইরে থেকে পুরো এলাকাটা ঘিরে রাখবে।
পরিকল্পনা পাকা হওয়ার পরে সবাই কঠোর প্র্যাকটিসে নেমে পড়ে। আগের বারের হার থেকে শিক্ষা নিয়ে গানু এবার নিজের কৌশলগুলো বদলে ফেলে। সে বাড়তি প্রোটেক্টিভ পরে নেয় যাতে সে বেকের ওই নৃশংস আক্রমণগুলো সামলাতে পারে। মোক্ষম সময় আসতেই সবাই যার যার পজিশনে চলে যায়। তায়ং হ্যাকিং শুরু করে আর গানুর বড় ভাই অস্ত্র নিয়ে টার্গেটের দিকে এগিয়ে যায়। ওদিকে বিল্ডিং এর ভিতরে বেকের রাইট হ্যান্ড লিম্যান সবাইকে কড়া নিয়মে আটকিয়ে ফেলে, সবাইকে একদম ঠিকঠাক পজিশনে দাঁড়াতে বলে। সাব জানিয়ে দেওয়া হলো যে কারোর যদি এক চোর নড়তে দেখা যায় তাহলে তাকে সেখানেই মেরে ফেলা হবে। খুনিদের দল যখন পুরো তৈরি ঠিক তখনই মিনবাম আর গানু সেখানে পৌঁছে যায়। লিম্যানরা মিনবামের ইওয়ালটা চেক করতে চাইলো, কিন্তু ওটাই ছিল তায়ংয়ের একটা মোক্ষম চাল। ওই সুযোগেই তায়ং ওদের সার্ভারের ভিতরে ঢুকে পড়ে আর সিসিটিভিগুলো হ্যাক করে নেয়। সবাই যখন রিংয়ের মাঝখানে জড়ো হলো ঠিক ওই সময় গ্রুপ চ্যাটে লিম্যান লড়াই শুরু করার সিগন্যাল দিয়ে দেয়। ঠিক ওই মুহূর্তেই গানুর বড় ভাইও নিজের কাজ শুরু করে দিল। তিনি সিগারেট ধরানোর বাহানায় পাশের গার্ডটার কাছে গিয়ে তাকে নির্মমভাবে খুন করে দেয়। কাজ শেষ করে তিনি সোজা উপরতলায় উঠে যায়। এদিকে শুরু হলো সেই মরণ লড়াইটা। রিংয়ের ভিতরে সবার আগে নামতে দেখা যায় চেয়ারম্যান বেককে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গানুর বদলে লড়তে নামলো উজিন। তার আসল মতলব ছিল বেককে লড়িয়ে লড়িয়ে ক্লান্ত করে দেওয়া। উজিন রিংয়ের ভিতরে বেককে নানাভাবে রাগাতে শুরু করলো। দেখা গেল বেক ও হিতাহিত জ্ঞান হারিয়ে তার উপর চড়াও হচ্ছে। সে গর্জন করতে করতে তার দিকে তেড়ে আসে আর গানুকে বারবার রিংয়ে আসার জন্য জোর করছিল। এরই মধ্যে উজিন সুযোগ বুঝে বেকের চোখের উপরে একটা জোরদার ঘুষি কষিয়ে দেয়। রক্তে ওর চোখ একদম ঝাপসা হয়ে আসে। তাই বেককে বাধ্য হয়ে বিল্ডিংটা থামানোর জন্য পিছিয়ে আসতে হয়। গানুও দৌড়িয়ে গিয়ে ভাইকে রিং থেকে নামিয়ে নিয়ে আসে। এবার গানু নিজেই শার্টটা খুলে রিংয়ের ভিতরে গিয়ে সরাসরি বেককে চ্যালেঞ্জ জানায়, কিন্তু বেক যখন ড্রেসিং করতে ব্যস্ত তখনই সেই টাকমাতা উনবাম বেশ আত্মবিশ্বাসের সাথে রিংয়ের ভিতরে নেমে পড়ে। উনবামের ওই বিশাল পাহাড়ের মতো শরীর দেখে আমাদের হিরো একটু সাবধান হয়ে যায়। শুরু হয় দুইজনের ভিতরে হাড় কাঁপানো পাওয়ারফুল পাঞ্চের লড়াই। উত্তেজনা যখন তুঙ্গে তখন দুজনেই ডিফেন্স ছেড়ে দিয়ে একে অপরকে অ্যাটাক করতে শুরু করে। উনবাম তার গায়ের জোরে গানুকে কোণঠাসা করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মরণ বাঁচানোর সময় গানু নিজের ভেতরে সব শক্তি এক জায়গায় করে নিয়ে আসে। সে বিদ্যুতের গতিতে একের পর এক ঘুষি মেরে ইনবামকে মাটিতে লুটিয়ে ফেলে। আর ওই টাকমাথা বক্সারটা যাতে পাল্টা আক্রমণ করতে না পারে তাই সে ঠান্ডা মাথায় তার হাত ভেঙে দেয়। অন্যদিকে গানুর বড় ভাই খুঁজতে খুঁজতে সেই ঘরে পৌঁছে যায় যেখানে জিম্মাদের রাখা হয়েছিল। সেখানে থাকা দুজন গার্ডকে সে একদম নিমেষেই কুপঘাত করে দেয়, কিন্তু বন্দির মাথার উপরের কাপড়টা সরাতেই সে একদম চমকিয়ে ওঠে। ওটা গানুর মা ছিল না, বরং লিম্যানের সাজিয়ে রাখা একজন খুনি ছিল। অবশ্য নিজের তুখোল লড়াই করার ক্ষমতা ব্যবহার করে সে ওই খুনিকে এক নিমিষেই হারিয়ে দেয়। এরপরে তিনি বাইরে থাকা লিগানকে গানুর মায়ের আসল লোকেশনটা জানিয়ে দেয়। বড় ভাই তখন মারাত্মক জখম আর প্রায় ভেঙে পড়ার মতন অবস্থায়। এদিকে রিংয়ের ভিতরে তখন গানু আর বেকের ভিতরে ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। জখম থাকা সত্ত্বেও বেক তার টেকনিক আর লম্বা হাতের সুযোগ নিয়ে গানুকে একদম কোণঠাসা করে ফেলে, কিন্তু গানু খুব ধৈর্য করে বেকের মুখে সেই পুরনো চোটের উপরে আবার টার্গেট করে আঘাত করে। রক্তে বেকের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসার পরে শুরু হয় একটা হাড় কাঁপানোর লড়াই। দুজনেই কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছিল না। মনে হচ্ছিল গানুর জয় এখন শুধু একটা সময়ের ব্যবধান, কিন্তু বেকের জেদ আর রাগ এত সহজে ঠান্ডা হবার না। সে মরণ কামড় দিয়ে পাল্টা আক্রমণ চালায় আর এক ঝটকায় গানুর হাতটা ভেঙে দেয়। অসহ্য যন্ত্রণায় দাঁতের উপরে দাঁত চেপে আমাদের হিরো কোনো মতে তার কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এক হাত অকেজ হয়ে গেলেও সে কোনো মতে হার মানে না। ভাঙা হাত নিয়ে জান প্রাণ দিয়ে তার সাথে লড়েই যায়। হঠাৎ একটা মক্ষম সুযোগ পেয়ে গানু তার পুরো শক্তি দিয়ে বেকের সেই পুরনো ক্ষত জায়গাটায় আবার জোরালো একটা ঘুষি বসাই। দুজনেরই একটা একটা হাত তখন একদম অকেজ হয়ে পড়েছে আর সেই অবস্থায় লড়াইটা একদম চরমে পৌঁছে যায়। অবশেষে একটা চূড়ান্ত ঘুষি মেরে আমাদের হিরো তার জয়টা নিশ্চিত করে নেয়। খবরটা পাওয়া মাত্রই পুলিশ সেখানে পৌঁছে পুরো এলাকাটা ঘিরে ফেলে। ওদিকে লিগানও সফলভাবে গানুর মাকে উদ্ধার করে ফেলে। তিন ভাই মিলে যখন জখম অবস্থায় নিজের মাকে ফিরে পায় তখন তাদের আঘাতটা যেন আর আঘাত মনে হচ্ছিল না। এরপর আমরা দেখি সেই রাতেই পুলিশ আসামিদেরকে নিয়ে যাচ্ছিল আর তখনই ঘটল একটা ভয়াবহ কাণ্ড। মিনবামের সেই উকিল চোসেজং হঠাৎ উদয় হয়ে টানেলে সব আলোটা বন্ধ করে দিয়ে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করে। অন্ধকারের সুযোগ নিয়ে এসে চেয়ারম্যান বেককে সেখান থেকে কবজা করে ফেলে। এর কিছুক্ষণ পরে মিনবামের ফোনে একটা ছবি আসে যেখানে দেখা যাচ্ছিল বেকের মাথায় গুলি করে তাকে খুন করে দেওয়া হয়েছে। আসলে টানেলের ওই ঘটনাটা পুরোটাই ছিল মিনবামের সাজানো একটা প্রতিশোধের খেলা। সে যে কোনো মূল্যে বেককে খুন করতে চেয়েছিল। এদিকে এত সব ঝামেলার পরে গান উজিন আর তার মায়ের কোনো মতে রাতেবেলা ঘুম আসছিল না, তাই তারা ঠিক করে কিছু একটা খেলে হয়তো তাদের ঘুম আসবে। রাতে খাবার জন্য দুই ভাই মিলে এখানে নুডলস বানানোর সিদ্ধান্ত নেয়। পুরনো শত্রুরা আবার প্রতিশোধ নিতে ফিরে আসতে পারে এই ভেবে গানুর ভাই তাকে এই বাড়িটা পরিবর্তন করে ফেলতে বলল। কিন্তু গল্পের টুইস্ট এখনো শেষ হয়নি বন্ধুরা। উকিল চোসেজং আসলে সবার চেয়ে বেশি ভয়ঙ্কর আর একদম ধূর্ত শেয়াল। সে তাকে মেরে ফেলেনি, বরং সে তাকে জ্যান্ত রেখেছে আর তার সাথে হাত মেলানোর চেষ্টা করছে। এখানেই আমরা জানতে পারি সামনে 300 বিলিয়ন ইয়নের একটা বিশাল ড্রাগসের চালান আসতে যাচ্ছে, আর সেটা সামলানোর জন্য এই চোসেজংয়ের ঠিক বেকের মতোই একজন নিষ্ঠুর মানুষের দরকার ছিল। আর বন্ধুরা এখানেই ব্লাডহুড সিজন 2 গল্পটা শেষ হয়ে যায়। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে সিজন 3 এর নিশ্চয়ই আসবে। সিজন 3 এর আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইকও করে দেবেন। এমন আরো নতুন নতুন ড্রামা বা মুভির গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।